আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামে শুরু করতেছি। হ্যাঁ, সবাইকে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। আমরা হচ্ছে আজকে 6 নাম্বার লেকচার, ফিজিক্সের নাম্বার 6, লেকচার নাম্বার 6। একটু কষ্ট করে যে MSH 1 2 3 4 5 6 মেহফুজরে বলছিলাম, মেহফুজ মনে হয় অ্যাক্টিভ নাই। তো তোমরা যে কোনো একজন লিঙ্কটা দিয়ে দিও। হ্যাঁ, যে কোনো একজন। এই যে 4-এ দিছে 5 6 7 এরকম, মানে যতগুলো আছে আর কি, সবগুলা গ্রুপে একটু কাইন্ডলি লিঙ্কটা দিয়ে দাও। লিঙ্কটা একটু দিয়ে দাও, সবাই যেন জয়েন করতে পারে। আবারও বলতেছি যে চলতরিৎ ক্লাস হচ্ছে আজকে। এই একটা অধ্যায় থেকে আমাদের কোশ্চেন আসবে 3টা মিনিমাম। এই 3টা কোশ্চেন হবে সর্বনিম্ন, মিনিমাম। ঠিক আছে, মিনিমাম 3টা কোশ্চেন আমাদের চলতরিৎ থেকে আসবে। চলতরিৎ থেকে মিনিমাম 3টা কোশ্চেন কি হবে আমাদের আসবে ইনশাল্লাহ। তাইলে একটু কাইন্ডলি সবাই দ্রুত জয়েন হও, লিঙ্কটা একটু শেয়ার করে দাও। খুব লিমিটেড পড়া পড়াবো, কোনো হজবরল কোনো পড়া পড়াবো না। হ্যাঁ, খুবই লিমিটেড, মানে একদম সীমিত কিছু পড়বো চলতরিতের মতো বড় চ্যাপ্টার থেকে, যাতে সীমিত থেকেই কমন আসে। এবং আমি কিন্তু আজকে প্রচন্ড ক্লান্ত, টায়ার্ড, অনেক জার্নি করেই আসছি। যদিও বাইক জার্নি এত প্যারা নাই, তারপরে রাইড করলে একটু ক্লান্ত লাগে। আমি প্রায় 4-5 ঘন্টা ঘুমাইছি, কালকে সারা রাত ঘুম কম হয়েছে। তো তারপরেও কিন্তু তোমাদের ক্লাস নিচ্ছি। এবং সবার আগে ফিজিক্স ক্লাস শেষ হয় প্রত্যেকটা কোর্সে, এটা তোমরা জানো কিনা জানি না, যে আমাদের মানে আমার ফিজিক্স ক্লাস বা যেই ক্লাসটা আমি নেই, এই ক্লাসটা আমি সবার আগে শেষ করি। ঠিক আছে, তো আশা করি যে ইনশাল্লাহ 31 তারিখের আগেই আমার ফিজিক্স শেষ হয়ে যাবে। এবং চলতরিৎ শেষ হইলে আলটিমেটলি সবই শেষ। দেখা যাবে মোটামুটি বাকি অধ্যায়গুলা এমনিও নর্মালি কিন্তু সহজ, এত কঠিন না। ভৌত আলো, সেমিকন্ডাক্টর, এগুলা পড়াইতে এত প্যারা যাবে না। ঠিক আছে, ওকে। সব ক্লিয়ার আছে কিনা জানাও, শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা, অল ক্লিয়ার আছে কিনা জানাও। আর ক্লাস রেকর্ডেড থাকার ব্যাপারে অলরেডি বলে দিছি। ঠিক আছে, যারা রেকর্ড করবা তারা গুচ্ছ ব্যাচের ক্লাস করে নিবা, কোনো সমস্যা নেই, একই ক্লাস, শুধু এটা একটু ডিটেলস, ফুল ডিটেলস। ঠিক আছে, গুচ্ছ ব্যাচের ক্লাসটা হচ্ছে ফুল ডিটেলস। যে কারো বেসিক সমস্যা থাকলে, একবারে কিছু না বুঝলে A to Z 100% কমপ্লিট প্রিপারেশন নিতে চাইলে গুচ্ছ ব্যাচের ক্লাস। ঠিক আছে, আর কৃষি ব্যাচের ক্লাস হচ্ছে না, নোট আমি দিয়ে দিব, নোট করা লাগবে না। স্মৃতিরানী পাল, নোট করা লাগবে না। সব ক্লিয়ার আছে কিনা জানাও তো, সব ক্লিয়ার আছে কিনা একটু জানাও। মেসেঞ্জারে একটু শেয়ার করে দিও। হ্যাঁ, যারা যেই মেসেঞ্জারে আসো মাত্র একজন শেয়ার দিও। আর তোমরা কেমন আছো এটা একটু জানাও। আজকে একটু মানে রিল্যাক্সে পড়াবো। হ্যাঁ, এত প্যারা নিব না আমরা, একটু মানে গল্প টল্প করে পড়াবো। অল ক্লিয়ার আছে। তোমরা কেমন আছো এটা জানো, তোমরা ক্লিয়ার আছো কিনা এটা বলো, তোমরা সবাই ক্লিয়ার আছো কিনা। কালকে কিন্তু একটু রাগই করছিলাম যে ক্লাস থেকে চলে যাও, ক্লাস করো না। এই যে দেখো, আজকে ক্লাস ডিলিট করে দিব, অলরেডি কিন্তু 750 চলে আসছে। ঠিক আছে, বলছি ক্লাস ডিলিট করে দিব, ক্লাস আসলে ডিলিট হয়ে যাবে। কারণ হচ্ছে এই ক্লাসটাই কিন্তু ডিলিট করার একটা রিজন আছে, অনেকে জানো না। জিএসটি ব্যাচেও আমি সেম ক্লাসটাই ডিলিট দিছিলাম। ঠিক আছে, পরে আবার দিয়ে দিছি, সমস্যা নাই, 1 দিন পরেই দিয়ে দিছি জিএসটি ব্যাচে। তো অনেকের নেট প্রবলেম থাকে, অনেকের হচ্ছে বাসায় কারেন্ট থাকে না, ওয়াইফাই, এই সমস্যাগুলো আমরা বুঝি। কিন্তু এরকম না যে 2100 পোলাপানের মধ্যে মাত্র 200 পোলাপান ক্লাস করবা, এরকম কিন্তু না যে বাকি হচ্ছে 1900 পোলাপানেরই সমস্যা, এরকম কিন্তু হবে না। ঠিক আছে, তোমাদের হচ্ছে মোস্ট অফ দা ধরো 50% পোলাপানের সমস্যা থাকলো, বা গ্রামের পোলাপান, বাকি 50% তো ক্লাস করতে পারো চাইলে। হ্যাঁ, তো ক্লাস লাইভে করলে কিন্তু লাইভে শেষ। আর চলতরিৎ অনেক কঠিন অধ্যায় বা অনেক বড় অধ্যায়, কিন্তু খুবই সহজ অধ্যায়, কঠিন না আসলে। এই অধ্যায় থেকে 3টা কোশ্চেন আসবে। কয়টা আমি আবারও বলতেছি, ফিজিক্সের কেউ যদি 2টা অধ্যায় পড়ে যাও, একটা হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যা, আর একটা হচ্ছে যে চলতরিৎ, এই 2টা অধ্যায় যদি কেউ পড়ে যাও, ও মিনিমাম 7 মার্কস কমন পাবা, বা মিনিমাম 6, 7 না কমন পাইলেও মিনিমাম 6 কমন পাবা ইনশাল্লাহ, এই 2টা চ্যাপ্টার থেকে। হ্যাঁ, 2টা চ্যাপ্টার থেকে। এই কারণে এই 2টা চ্যাপ্টার সবচেয়ে গুরুত্ব দিবা, এবং
এইটার যে মেইন নোট দেওয়া আছে, মেইন নোট গুচ্ছের যেই নোট, এটা হচ্ছে একদম ফুল মেইন নোট, মানে এর বাইরে কোনো কিছু আসবে না। ইঞ্জিনিয়ারিং দাও, ডাবি দাও, বুয়েট দাও, কুয়েট দাও, চুয়েট দাও, সব মানে বুয়েট কুয়েট চুয়েটের হিসাবটা আলাদা। তবে হচ্ছে এমসিকিউ পরীক্ষা হয় এরকম কোথাও এই গুচ্ছ নোটের বাইরে কোনো কোশ্চেন আসবে না। তাহলে কেউ যদি এই নোটটা পড়ো তাহলে 100% শিওর থাকবা যে এই নোট থেকেই 3টা কোশ্চেন কমন পাবা। ঠিক আছে, গুচ্ছ নোটটা রিডিং দিবা, গুচ্ছ নোটটা অবশ্যই একবার হইলেও রিডিং দিবা, রিডিং দিবা, রিডিং দিবা। ওকে, ঠিক আছে। আর আদর্শ গ্যাসের যেইটুকু বাকি আছে এটা পড়ায় দিব, এটা নিয়ে প্যারা নাই। হ্যাঁ, আদর্শ গ্যাসের যে ক্লাস দিছিলাম, রেকর্ডেড ক্লাস, এটা করছো তোমরা বলো তো? এই যে আদর্শ গ্যাসের যে রেকর্ডেড ক্লাস দিছিলাম, অবশ্য 10-20 মিনিটের মতো ক্লাস বাকি আছে, 20 মিনিটে পড়ায়ও দেওয়া যাবে, সমস্যা নাই, ওইটা আমি পড়ায় দিব। আদর্শ গ্যাসটা কমপ্লিট করছিলা কিনা জানাও, জানাও। হ্যাঁ, আর চলতরিৎ থেকে মাত্র 4টা টপিক পড়বো, 4টা। এই 4টা থেকে 3টা কোশ্চেন আসবে, 4টা টপিক থেকে 4টি টপিক 3টি কোশ্চেন, 4টি টপিক 3টি প্রশ্ন, ইনশাল্লাহ 3টি প্রশ্ন। যেমন এখানে কোনো সার্কিট লাগবে না, কোনো জটিল সার্কিট, জটিল বর্তনী আসবে না, কোনো কিরশফের সূত্র, কারশফের সূত্র থেকে আসবে না। এখান থেকে লিমিটেড কোশ্চেন আসবে, লিমিটেড। ঠিক আছে, লিমিটেড কোশ্চেন নিব। ওকে ওকে, রেকর্ড ক্লাসটা করছিলা কিনা একটু জানাও আমাকে। আর এই যে তোমরা, আমাকে খুবই খারাপ লাগছে ভাই, আজকে খুবই কষ্ট পাইছি যে মেহফুজের একটা পোস্টের মধ্যে ওপেন কমেন্ট করতেছে যে আমরা যারা শেয়ারে ভর্তি হইছি, আমরা যারা, দেখো শেয়ারে ভর্তি হইছো তোমরা হচ্ছে, আমি একজনকে পারমিশন দিছি, একটা হচ্ছে আমাকে খুবই অসহায়, এবং তারা 2জন একসাথে ভর্তি হয়েছে, আমাকে বলছে ভাই আমরা 2জনে মিলে একটা আইডি দিয়ে ক্লাস করব, এবং একসাথে হচ্ছে কি করব, একসাথে হচ্ছে আমাদের আর্থিক খুবই সমস্যা, একান্ত সমস্যার মধ্যে আছি। পরে 2জনেরে আমি এক আইডির পারমিশন দিছি, এবং ওই মেয়েটা বলছে ভাই আমি হচ্ছে টাকাটা আবার পরে পে করে দিব, এটুকু বিশ্বাস রাখতে পারেন। আমি বলছি যে পে করো না করো এটা সমস্যা নাই, তোমার ওর ভর্তিটা আমি নিছি। বা এরকম একান্ত সমস্যা থাকলে আমাদের বলতে পারতা ভাই আমার এরকম টাকার সমস্যা, এবং হচ্ছে আমি কোর্সে এরকম ভর্তি হইতে পারতেছি না। এবং অনেক স্টুডেন্ট কিন্তু ফ্রি ক্লাস করে, আমার পেইড ক্লাসের চাইতে ফ্রি ক্লাস অনেক ভালোভাবে নেই আমি। ফ্রি ক্লাসে হচ্ছে দেখবা যে একদম খুব সুন্দর করে পড়াইতেছি। তো এই ক্লাসগুলা করলে আমাদের ফ্রি ব্যাচ থেকে টপ করে, আমাদের ফ্রি ব্যাচ থেকে কৃষিতে দেখবা যে টপ করবে যারা আমাদের কাছে পড়ে না, ফ্রি ক্লাস করে। এটার কারণ এটার মধ্যে অনেস্টি আছে, সততা আছে, এটা ভালো একটা জিনিস। কিন্তু এই যে অসৎভাবে তোমরা অনেকজন ভর্তি হয়েছো, আমি যতদূর দেখলাম যে অনেক পোলাপান একসাথে কোর্স শেয়ার করে, এবং খুব গর্ব করেই বলতেছো যে হ্যাঁ আমাদের টাকার সমস্যা, আমরা ভর্তি হয়েছি, অনেকেই ভর্তি হয়েছে। তো ভর্তি হইলেই কি হইলো, কিছুই হইল, কিছুই হবে না ভাই, তোমার কিছুই হবে না, তুমি ক্লাসও করবা, চান্সও পাবা, সবই ঠিক আছে। কিন্তু এই যে এটা কিন্তু একটা প্রতারণার মতো। ঠিক আছে, আমরা কিন্তু তোমাদের সাথে কোনো প্রকার প্রতারণা করতেছি না, আমরা কিন্তু আমাদের দায়িত্ব থেকে ক্লাস নিচ্ছি, এক্সাম নিচ্ছি, বা তোমাদের আমাদের যেভাবে বলা দরকার আমরা কিন্তু পরিশ্রম করতেছি। ঠিক আছে, কিন্তু এই যে এটা কিন্তু একটা বিশ্বাসের বরখেলাপ, তোমরা অনেকেই বিশ্বাস করতাম, বিশ্বাসটা রাখো নাই। যাই হোক, তোমাদের কাউকে ব্লগ দেই নাই, যারা এই যে অনেকেই ক্লাসে আসো, যারা শেয়ার করে ভর্তি হইছো, শুভকামনা ভাই, আল্লাহ সঠিক বুঝ দিক, এটাই বলবো। তবে এটা আসলে নিজেরে ঠকানো, হ্যাঁ, এটা হয়তো আমরা মাফ করে দিলেও দেখবা যে ক্ষতিটা আলটিমেটলি হয়ে যায়। ওকে, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। জীবনে হচ্ছে পেইড ব্যাচে ভালো নেই না এরকম না, মানে পেইড ব্যাচে তো সবই পড়াই, পেইড ব্যাচে তো কোনো কিছু বাদ দেই না, পেইড ব্যাচে A to Z পড়ায় দেই, পেইড ব্যাচের হিসেব পেইড ব্যাচে। হ্যাঁ, এবং পেইড ব্যাচের নোটটা কিন্তু শেয়ার করা নিষেধ, এবং তুমি এটা জানো যে আমার কোনো নোট পেইড ব্যাচে ভর্তি না এরকম কোনো স্টুডেন্টসকে শেয়ার করা যাবে না। ফ্রি ব্যাচের নোটটা হচ্ছে ধরো 70% থাকে, 60% থাকে, কিন্তু একটা কমপ্লিট নোট কিন্তু না। তো পেইড ব্যাচের নোটটা দেখো একদম শুরু থেকে শেষ পর্যন্ত, হ্যাঁ, শুরু থেকে শেষ পর্যন্ত। ওকে, যাই হোক, জীবনে অনেক পাপ করছো, যাই করছো, এই পাপ করো না, এটা বলতে হচ্ছে অনেকের টাকা সমস্যা থাকে, আমি বললাম না যে যেভাবে শেয়ার করবা, যদি ভর্তি নেওয়া পসিবল হয় নিব, আর যদি ভর্তি নেওয়া পসিবল না হয় তাহলে তুমি ফ্রি ক্লাস করবা, তাও ভালো বেনিফিটেড হবা। কোর্সে ভর্তি হইলেই চান্স, এরকম ধারণা অনেকে পোষণ করে যে কোর্সে ভর্তি হলেই চান্স, এরকম কিছু না ভাই, কোর্সে ভর্তি হইলেই তুমি চান্স পাবা, এরকম কিছু না, এরকম কিছু না। এই ধ্যান ধারণা হচ্ছে প্রত্যাহার করো, প্রত্যাহার করো। তুমি পরিশ্রম করবা তাইলেই চান্স, পরিশ্রম করলেই চান্স। তুমি যদি ফ্রি ক্লাস করে পরিশ্রম করতে পারো তোমার সমস্যা নাই, তুমি পেইড ক্লাস করে পরিশ্রম, একটা জিনিসই দরকার, একটা জিনিস। আর মাত্র 14 দিন আছে, এই 14টা দিন
আমি যেন কোনো একটা স্টুডেন্টসকে দেখি না যে পরিশ্রম করতেছো না বা এরকম। এবং অনেকে মেসেজ দেয় রাত 3টায় রিপ্লাই দেয়, 3টার সময় সাথে সাথে রিপ্লাই ব্যাক করে, মানে ও 3টার সময় অ্যাক্টিভ অনলাইনে। তো এই অনলাইনে এত অ্যাক্টিভ থাকলে হবে? এই টাইমটা মাত্র 14টা দিন আছে, 14টা দিন তুমি পড়ো ভাই, একটু মনোযোগ দিয়ে পড়ো, 14 দিন একটু মনোযোগ দিয়ে পড়ো, ঠিক আছে? যাই হোক, হ্যাঁ মাফ তো আসলে এটা মানে আমাদের কাছে মাফ চাই, বললাম না মাফ করে দেই, কিন্তু আলটিমেটলি কিন্তু এই যে লুক ঠকাইলে এটার ক্ষতিটা কিন্তু ইনস্ট্যান্টলি হয়ে যায়, এবং তোমরা এটা হয়তো রিয়েলাইজ করতে পারো না, ভিতরে ক্ষতি হয় না কিন্তু বাইরে, মানে বাইরে দিয়ে বোঝা যায় না, কিন্তু ভিতরে কিন্তু অনেক বড় রকমের ক্ষতি হয়ে যায়। এই ধরো তুমি একজন মানুষকে ঠকাইলা সাপোজ, বা তুমি একজন মানুষের কাছে খুব কষ্টের টাকা মাইরা দিলা, তো দেখা যাবে তুমি সামনে দিয়ে 1,000 টাকা 2,000 টাকা লাভবান হইলা, কিন্তু পিছন দিয়ে দেখা যাবে আল্লাহ তোমার এমন অসুস্থতা দিছে যে অসুস্থতার পিছনে তুমি কোটি টাকা ঢাললেও তোমার হবে না। এই যে একটা রহমত থেকে বঞ্চিত হইতেছো, এটা কিন্তু অনেক মানে এটা ফিল করতে হবে ভাই, এটা আসলে বলে বোঝানো যাবে না, এটা ফিল করতে হবে। ওকে, দেখো আমরা ক্লাসে যাব আজকে, আমরা মাত্র কয়টা টপিক পড়বো? 4টা টপিক। এর মধ্যে যে বেসিক বিষয়গুলো আছে, ঠিক আছে, বেসিক বিষয় না, এটা পেইড ব্যাচের ক্লাস করতে হবে, এটা ফ্রি ক্লাস পুরাটা করলে হবে না। বেসিক বিষয়গুলো একটু আলোচনা করে নেই। যেমন এই যে তড়িৎ প্রবাহ একক সময়ে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় এটাকে বলে প্রবাহ, ঠিক আছে? যেমন তড়িৎ প্রবাহ হচ্ছে কিউ/টি, I=Q/T। মনোযোগ দিয়ে ক্লাস করবা, দয়া করে দয়া করে দয়া করে হচ্ছে মনোযোগ দিয়ে ক্লাস করবা। হ্যাঁ, নিজের টিউশনির টাকা, নিজের জমানোর টাকা, এমন অনেকে আছে যে ঈদের বোনাসের টাকা, ঈদের জামা কিনে নাই, এই টাকা দিয়ে ভর্তি হয়েছে। এটা হলো কষ্টের, এটার বেনিফিট ওইভাবেই পাবা, সমস্যা নাই ভাই, এটার বেনিফিট ওইভাবেই পাবা। তুমি যত মানে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এইটার উপরে কিছু হয় না। এটা ফিল করার বিষয়, এটা তুমি ওইভাবে দেখবা যে সবাই খারাপ কাজ করতেছে, আমারও খারাপ কাজ করতে হবে, ইটস নট এ ম্যাটার। সবাই খারাপ করতেছে, আমি একা ভালো করতেছি, এটাই হচ্ছে সবচেয়ে বড় সব গর্বের বিষয়, যে সবাই যেহেতু কোর্স শেয়ারে ভর্তি হচ্ছে, ম্যাক্সিমাম ভর্তি হচ্ছে, তা আমিও ভর্তি হইতে হবে এরকম না। হ্যাঁ, ওকে, দেখো তড়িৎ প্রবাহ হচ্ছে I=Q/T, একক কি? এই যে কুলম্ব/সেকেন্ড অ্যাম্পিয়ার। এই যে 1 ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট 10 অ্যাম্পিয়ারের সমান। এটা ইসলামিক বিশ্ববিদ্যালয়ে আসছিল যে 1 ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট সমান কত অ্যাম্পিয়ার? 10 অ্যাম্পিয়ার। হ্যাঁ, আমরা একটু বেসিকটা শেষ করে নেই, পরে 4টা টপিক পড়বো, গুছায় 4টা টপিক পড়বো। দেখো তড়িৎ প্রবাহ ঘনত্ব আমি যদি একটু খাতায় লিখি, দেখো এখানে হচ্ছে আমাদের এই যে I সমান কি শিখছি? কিউ/টি। তাহলে এখান থেকে শিখলাম যে কুলম্ব/সেকেন্ড, অথবা এটাকে বলছি আমি অ্যাম্পিয়ার, এটা হচ্ছে একক। তাহলে একক সময়ে যেই পরিমাণ চার্জ প্রবাহিত হবে, যেই পরিমাণ চার্জ যাবে, এটাকে বলবো প্রবাহ। আর প্রবাহ ঘনত্ব যদি তোমাকে বলে যে প্রবাহ ঘনত্ব, এটা আমি বলছি যে কোনো কিছুর ঘনত্ব যদি তোমাকে হচ্ছে, ঠিক আছে, কোনো কিছু, আমি তো শুরুই করলাম না, ধীরে কিভাবে পড়াবো বুঝলাম না, আমি কিন্তু শুরুই করলাম না, কেবল বললাম যে I=Q/T, ঠিক আছে, আমি এই লাইনটাই বলছি, আর কিছু তো বলি নাই। এবং এটার একক হচ্ছে কুলম্ব/সেকেন্ড এবং অ্যাম্পিয়ার। ঠিক আছে, দেখো তাহলে প্রবাহ ঘনত্ব J=হচ্ছে কি বলো? এই যে এরিয়া, একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে সে কতটুকু বিরাজ করে, এটাকে বলা হয় প্রবাহ ঘনত্ব। ঠিক আছে, তাহলে প্রবাহ ঘনত্ব J=হচ্ছে I/A। এখন ধরো এই যে এখানে আমাদের ইফতি আছে বা লিজা আছে বা হচ্ছে আদিব আছে, তো সাপোজ ধরো তোমাকে বললাম যে আদিব ঘনত্ব কত বা সুমন ভাই ঘনত্ব কত, তাহলে আদিব ঘনত্ব বের করতে গেলে উপরে আদিব হবে আর নিচে এটার এরিয়া হবে, ক্ষেত্রফল। একক ক্ষেত্রফলের মধ্যে তুমি কতটুকু থাকো, এটাই হচ্ছে তোমার ঘনত্ব, সোজা কথা। যদি তোমাকে বলা হয় যে একক ক্ষেত্রফলে কতটুকু প্রবাহ আছে, এটাকে বলবো প্রবাহ ঘনত্ব। যদি বলে একক ক্ষেত্রফলে কতটুকু চার্জ আছে, এটাকে বলবো চার্জ ঘনত্ব। একক ক্ষেত্রফলে তুমি কতটুকু আছো, এটাকে বলবো তোমার ঘনত্ব। ঠিক আছে, তাহলে এই যে এই প্রবাহ ঘনত্ব দেখো অ্যাম্পিয়ার/মিটার স্কয়ার, এটার একক হচ্ছে অ্যাম্পিয়ার আর এটার একক হচ্ছে মিটার স্কয়ার। এই যে অ্যাম্পিয়ার আর এটার একক হচ্ছে মিটার স্কয়ার, তাহলে অ্যাম্পিয়ার/মিটার স্কয়ার হচ্ছে প্রবাহ ঘনত্বের একক। ঠিক আছে, প্রবাহ ঘনত্বের একক। এখন দেখো ইলেকট্রনের তারণ বেগের জন্য একটা সূত্র আছে, ইলেকট্রনের তারণ বেগ এর জন্য একটা সূত্র আছে যে I=NA/VQ।
এন এ ভি কিউ। এখানে সবগুলাই দেখো চিনো, আই হচ্ছে প্রবাহ, এন হচ্ছে এই যে এখানে খাতা শীট থেকে দেখাই তাহলে সুবিধা হবে, যে ইলেকট্রনের তারণ বেগের জন্য হচ্ছে আই ইকুয়াল টু এন এ ভি কিউ, তাহলে বি ইকুয়াল টু হচ্ছে আই বাই এন এ কিউ। তো এন হচ্ছে একক আয়তনে আদান সংখ্যা, এন হচ্ছে একক আয়তনে আদানের সংখ্যা, আর বি এর মান তো আমরা জানি যে ইলেকট্রনের তারণ বেগ, কিউ এর মান হচ্ছে ইলেকট্রনের চার্জ, ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 10⁻⁹ কোলম, 10⁻⁹ কোলম, আর এর মান তো হচ্ছে ক্ষেত্রফল, এরিয়া, এরিয়া, হ্যাঁ এর মান হচ্ছে ক্ষেত্রফল, ক্ষেত্রফল। ওকে, এখন দেখো এই যে একটা কোশ্চেন আছে, একটা আয়তকার প্রস্থচ্ছেদ, তারের দৈর্ঘ্য 2 মিলিমিটার, প্রস্থ 1 মিলিমিটার, তারের মধ্য দিয়ে 4 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে প্রবাহ ঘনত্ব কত? প্রবাহ ঘনত্ব কত? হ্যাঁ, প্রবাহ ঘনত্ব কত? দেখো তাহলে এই যে প্রবাহ ঘনত্ব বের করতে বলছে, প্রবাহ ঘনত্ব বের করতে বললেই সূত্র হবে জে ইকুয়াল টু আই বাই এ। দেখো আই এর মান দেওয়া আছে 4 অ্যাম্পিয়ার, আর এটা একটা আয়তকার প্রস্থচ্ছেদ, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থের গুণফল হবে ক্ষেত্রফল। এখন দেখো দৈর্ঘ্য আছে 2 মিলিমিটার, প্রস্থ আছে 1 মিলিমিটার, তো মিলিমিটার মিলিমিটার মিলে হবে মিলিমিটার স্কয়ার, মিলিমিটার স্কয়ার। তাহলে মিলিমিটার স্কয়ারকে যদি তুমি মিটার স্কয়ারে নিতে চাও তাহলে 10⁻⁶ মিটার স্কয়ার লিখতে হবে, 10⁻⁶ মিটার স্কয়ার, 10⁻⁶ মিটার স্কয়ার। তাহলে এই যে দেখো 4/2 ইন্টু 10⁻⁶, 2 দিয়ে কাটো, 2 ইন্টু 10⁻⁶ অ্যাম্পিয়ার পার মিটার স্কয়ার। তাহলে এইখান থেকে তিনটা বিষয় শিখছি, একটু বেসিক বিষয়গুলো খেয়াল করো ভাই, বেসিক বিষয়গুলো। একটা হচ্ছে প্রবাহ ইকুয়াল টু চার্জ বাই সময়, একক সময়ে যতটুকু চার্জ যাবে এটা হচ্ছে প্রবাহ, একক ক্ষেত্রফলে যতটুকু প্রবাহ থাকবে এটাকে বলবো কি বলতো? জে। আবার এই যে আই এর পরিবর্তে কিউ বাই টি তুমি বসায় দিতে পারো, যেমন আই বাই এ, আই এর জায়গায় এই যে কিউ বাই টি বসায় দিছি, কিউ বাই টি, ঠিক আছে। আর তারণ বেগের জন্য এই তিনটা সূত্র বা এই পৃষ্ঠাটা ক্লিয়ার কিনা বলো, এই পৃষ্ঠাটা ক্লিয়ার কিনা, এই পৃষ্ঠাটা সবাই বুঝছো কিনা এটা একটু বলো। এই যে এগুলা লাগবে না কৃষির জন্য, এগুলা যেগুলা কাটটা দিব এগুলা বাদ, আজকে অনেক কিছু বাদ দিয়ে দিব, চলতরিতের সব পড়া যাবে না, চলতরিতে কৃষিতে ভালো করতে গেলে লিমিটেড পড়াশোনা করতে হবে, সব পড়া যাবে না, ঠিক আছে। ওমের সূত্র, ওমের সূত্র সবাই জানো যে ভোল্টেজ ইকুয়াল টু কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স, কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স, কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স, ঠিক আছে। এবং রেজিস্ট্যান্স ইকুয়াল টু হচ্ছে তাহলে কি ভি বাই আই, ভি বাই আই। তাহলে এই যে রোধের একক কি হবে? ভোল্ট পার অ্যাম্পিয়ার, বা এটাকে বলবো ওহম, ওহম, ওহম। রোধের একক হবে ভোল্ট পার অ্যাম্পিয়ার বা হচ্ছে ওহম, ওহম, ঠিক আছে। ভোল্ট পার অ্যাম্পিয়ার বা হচ্ছে ওহম। এই লাইন দরকার নাই, এই লাইন বোঝারও দরকার নাই, লাগবে না, ঠিক আছে। আচ্ছা, পরিবাহিতা হচ্ছে রোধের উল্টা রাশি, যেমন রোধ যদি আর হয় তাহলে এই 1/r কে বলবো আমরা কি? পরিবাহিতা, জি, জি। তাহলে এই জি এর একক হবে পার ওহম, রোধের একক যদি ওহম হয় জি এর একক হবে পার ওহম, পার ওহম, অথবা এটাকে বলবো সিমেন্স, 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 ঠিক আছে। এই লাইনও দরকার নেই। হ্যাঁ, পিঁপড়া হাঁটতেছে, আমি একটু বাসায় আছি, তোমরা জানো যে বাসায় বাসায় ক্লাস নিচ্ছি, বাসায় গ্রামে এগুলো ন্যাচারাল, পিঁপড়া বিকালে ক্লাস নিলে পাখির ডাক ন্যাচারাল, ন্যাচারাল, হ্যাঁ ঠিক আছে। ওকে, ওকে, তাহলে পরিবাহিতা হচ্ছে রোধের বিপরীত রাশি, পরিবাহিতা হচ্ছে রোধের বিপরীত রাশি, রোধের বিপরীত রাশি। এই যে এই টপিকটা 1 নাম্বার একটা টপিক, মানে 4টা টপিকের মধ্যে এটা একটা, এবং এখান থেকে 10,000% যদি বলো যে কোশ্চেন আসবে একদম শিওর, 10,000%, এটা 100%, 200% না, 10,000%, যা পড়াবো তাই কোশ্চেন। একটা কোশ্চেন কমন একদম লিখে নিবা, কলমে লিখে নিবা যে একটা কোশ্চেন আসবেই। এটা যদি না আসে তাহলে ভর্তি পরীক্ষা বাতিল, মানে এরকম আর কি হওয়ার সম্ভাবনা। কারণ কৃষিতে পরীক্ষা হচ্ছে কিন্তু এই টপিক থেকে কোশ্চেন দেয় নাই, এরকম কোনোদিন হয় নাই, এরকম কোনোদিন হয় নাই। তাহলে এই টপিকগুলো আমরা একটু গুরুত্ব দিতে হবে, যেগুলো আমি বলে দিব আজকের ক্লাসে। হ্যাঁ, তাহলে 1 নাম্বার কনসেপ্ট, আজকে নতুন খাতা নিয়ে আসছে, আনলিমিটেড পাতা, আনলিমিটেড পাতা। ওকে, ওকে, দেখো এইখান থেকে হচ্ছে তাহলে এই যে কনসেপ্ট নাম্বার 1, আগে যেটুকু পড়ছি এটুকু বেসিক, এটুকু বেসিক, কনসেপ্ট নাম্বার 1, কনসেপ্ট নাম্বার 1। হ্যাঁ, তাহলে কনসেপ্ট নাম্বার 1টা দেখো যে আপেক্ষিক রোধের যে সূত্রটা আছে, আপেক্ষিক রোধের সূত্র আর ইকুয়াল টু রো এল ডিভাইডেড বাই এ। আবারও বলতেছি 10,000%, কোশ্চেন আসবে না এরকম কখনো হবে না কৃষিতে, এই যা পড়াবো খাতার নোট থেকে ইনশাল্লাহ। ওকে, 950-এর মতো আসো, 950, 50% আসছে আর কি, ঠিক আছে, 50% এর মতো আসছে। যাই হোক, ওই যে অনেকেই ক্লাস করছে,
অনেকেই সব পারে, যারা আগের ক্লাস 100% কমপ্লিট, তারপরেও কিন্তু এই যে ক্লাসের মধ্যে বলে দিচ্ছি যে কৃষিতে কোনটা ইম্পর্টেন্ট। কৃষিতে কিন্তু অনেক সার্কিট, অনেক তুল্য রোধ এগুলা দরকার হবে না, যেগুলা লাগবে ওইটুক পড়ায় দিব। ওকে ওকে, এই রোটাকে বলবো আমরা আপেক্ষিক রোধ, এটাকে বলবো আমরা কি বলো, আপেক্ষিক রোধ। আপেক্ষিক রোধ, এই রোটা হচ্ছে আপেক্ষিক রোধ। এল হচ্ছে দৈর্ঘ্য, তারের দৈর্ঘ্য, তারের দৈর্ঘ্য। এটা হচ্ছে প্রস্থচ্ছেদ বা ক্ষেত্রফল, এটা হচ্ছে ক্ষেত্রফল, ক্ষেত্রফল। আর এই আর তো মানে রেজিস্ট্যান্স বা রোধ, আর হচ্ছে রোধ, রোধ। ঠিক আছে, এখন দেখো এইখানে এই সম্পর্কগুলো ইম্পর্টেন্ট। এইখান থেকে এই ছোট একটা সূত্র, ছোট একটা সূত্র, তাহলে আর এর সাথে দেখো এল এর সম্পর্ক সমানুপাতিক, বাকি সব কনস্ট্যান্ট, বাকি সব কনস্ট্যান্ট ধ্রুব থাকবে। আর এর সাথে ক্ষেত্রফলের সম্পর্ক ব্যস্তানুপাতিক, আর এর সাথে ক্ষেত্রফল যদি ব্যস্তানুপাতিক হয়, ক্ষেত্রফলের মধ্যে পাই আর স্কয়ার আছে, পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার, ক্ষেত্রফলের মধ্যে কিন্তু পাই আর স্কয়ার আছে, তাহলে আর স্কয়ারের সাথে ব্যাসার্ধের সাথে রোধের সম্পর্ক বর্গের ব্যস্তানুপাতিক। এই তিনটা থেকে কোশ্চেনটি আগে শেষ করি, কোশ্চেনগুলো শেষ করি। দৈর্ঘ্য দ্বিগুণ করলে এল কত গুণ হবে বলো? দৈর্ঘ্য 2 গুণ, তাহলে আরও কি হবে, 2 গুণ হবে। দৈর্ঘ্য যদি 2 গুণ করো আরো কত গুণ হবে, 2 গুণ। 3 গুণ করলে 3 গুণ, 4 গুণ করলে 4 গুণ, নো প্রবলেম, নো ডাউট। এই জায়গায় এরিয়া যদি তুমি 2 গুণ করো, 2 গুণ করো, তাহলে রোধ হবে অর্ধেক, উল্টা হবে, ব্যস্তানুপাতিক হবে, রোধ হবে অর্ধেক, এবং এটা কৃষিতে আসছে, কৃষিতে আসছে। ঠিক আছে, যদি এখানে এরিয়া দ্বিগুণ করো তাহলে রোধ, কমেন্ট হচ্ছে ভাই, কমেন্ট করা যাবে না, এই যে ব্লক খাইছে, অনেকগুলাই ব্লক খাইছে, আর ব্লক টক দিব না, যাই হোক তোমাদের আর এইসব বলবো না। তবে মানে একদমই অবান্তর কমেন্ট করলে সিরিয়াসলি ব্লক খাবা। এবং কালকে এই যে মার্জিয়া কি যেন একটা মারজান, মারজা মেবি, ওরা গ্রুপ থেকে কিন্তু ব্লক করে দিছি, মানে বেশি বুঝলে যা হয় আর কি। ঠিক আছে, বেশি বোঝা যাবে না। ওকে, তাহলে দেখো এটা দ্বিগুণ করলে এটা অর্ধেক, এটা অর্ধেক করলে এটা দ্বিগুণ। যদি তোমাকে বলে যে ক্ষেত্রফল অর্ধেক করছি, অর্ধেক করছি, তাহলে আর হবে 2 গুণ, 2 গুণ। এখন বলো তো যে যদি তুমি ব্যাসার্ধ অর্ধেক করো, ব্যাসার্ধ অর্ধেক গুণ, অর্ধেক গুণ, তাহলে রোধ কত গুণ হবে বলো তো, রোধ কত গুণ হবে? তাহলে রোধ হবে দেখো ওই যে 1/2 স্কয়ার, হাফ স্কয়ার আর 1, তার মানে 4 গুণ হবে। এটা কৃষিতে আসছিল, এটা হচ্ছে এগ্রি 19-20 এর কোশ্চেন, এগ্রি 19-20 ক্লাস্টার, ক্লাস্টার এগ্রি 19-20, এগ্রি 19-20। এই টপিক থেকে একটাও আসতে পারে বা দুইটা আসতে পারে, একটা মাস্ট আসবে আর দুইটাও আসতে পারে, এক থেকে দুইটা কোশ্চেন এখান থেকে আসতে পারে। তাহলে 4 গুণ হবে। ঠিক আছে, ব্যাসার্ধ অর্ধেক করলে রোধ হবে 4 গুণ। আবার যদি ব্যাসার্ধ দ্বিগুণ করো, ব্যাসার্ধ 2 গুণ, তাহলে রোধ সেই ক্ষেত্রে কত হবে? তাহলে সেই ক্ষেত্রে রোধ হবে 1/2 স্কয়ার আর 1, তার মানে 4 গুণ হবে, 4 আর 1, 4 আর 1। ঠিক আছে, 4 আর 1, সরি 1/4, 1/4 হবে, 1/4 আর 1, 1/4 হবে। ব্যাসার্ধ দ্বিগুণ অর্ধেক করলে রোধ 4 গুণ, ব্যাসার্ধ দ্বিগুণ করলে রোধ 1/4, রোধ 1/4। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের কি বলতো, এটা হচ্ছে আমাদের এই টপিকের রোধ রিলেটেড, রোধ রিলেটেড। পারবা কিনা বলো, পারবা কিনা বলো, পারবা কিনা বলো। এখন আমি এটা দিতেছি যে এল 2 গুণ, এল 2 গুণ এ অর্ধেক আর 2 ইকুয়াল টু হোয়াট বলো? আর 2 আর 1 এর কত গুণ হবে? এটা যদি বুঝো তাইলে বুঝবো যে না তোমাদের হচ্ছে ওকে, এই কোশ্চেন ওকে। তাহলে কোশ্চেন এখানে কিন্তু আমি শর্টলি লিখতেছি, এখানে কিন্তু শর্টলি লিখতেছি, কোশ্চেন কিন্তু ফুল লেখি নেই, ফুল লেখি নেই। এই কোশ্চেনটার অ্যান্সারটা দেও যে এল কে দ্বিগুণ করে দিছি, এ কে অর্ধেক করে দিছি, তাহলে রোধ কত গুণ হবে? তাহলে রোধ কত গুণ হবে? তাহলে দেখো যে আর এর সাথে সমানুপাতিক হচ্ছে এল, আর এর সাথে ব্যস্তানুপাতিক। তাহলে যদি তুমি আর 2 বসাইতে, এখানে কিন্তু রো নেওয়া যাবে না, রো আগেই বাদ কনস্ট্যান্ট। তাহলে আর 2 হবে, এল কে দ্বিগুণ করছো, তাহলে লেখো 2 গুণ, ক্ষেত্রফল অর্ধেক করছো, লেখো অর্ধেক ইন্টু আর 1, তার মানে 4 আর 1, 4 আর 1। এইটার একটা শর্টকাট সূত্র আছে যে আর 2 ইকুয়াল টু এন স্কয়ার আর 1। টাইনা এন গুণ করলে, টাইনা এন গুণ করলে বা এল দ্বিগুণ ক্ষেত্রফল অর্ধেক করলে, দৈর্ঘ্য দ্বিগুণ ক্ষেত্রফল অর্ধেক, তাহলে রোধ হবে আমাদের কত? এন স্কয়ার আর 1, 4 গুণ হবে, 4 গুণ হবে, 4 গুণ হবে। ঠিক আছে, 4 গুণ হবে। ওকে, এখন বলো তো, এখন বলো তো যে এল দ্বিগুণ, এল 2 গুণ আর 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 হচ্ছে আমাদের কত? আরও 2 গুণ, এল 2 গুণ আর 2 গুণ, এল 2 গুণ আর 2 গুণ। এটা হচ্ছে আমাদের গতবার আসছে এগ্রি 20-21, এগ্রি 20-21 গতবার আসছে।
দৈর্ঘ্যও দ্বিগুণ করছি, ব্যাসার্ধও দ্বিগুণ করছি, সেই ক্ষেত্রে R2 কত হবে বলো? সেই ক্ষেত্রে R2 কত হবে? তোমাদেরকে অ্যান্সার করতে হবে আজকে, বুঝে 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 বুঝে। তাহলে R2 এর সাথে সম্পর্ক হচ্ছে দেখো L এর সাথে সমানুপাতিক, আর R স্কয়ারের সাথে বর্গের ব্যস্তানুপাতিক, বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে তুমি যদি R2 বের করতে চাও, L কে কত গুণ করছো? 2 গুণ। R কে কত গুণ করছো? 2 গুণ। R1, তাহলে হচ্ছে R/2, R/2 অর্ধেক হবে। ভেরি গুড, ভেরি গুড। এই যে কে বলছে পারবে না, কে বলছে পারবে না? R/2, R/2, R/2। এখন ধরো তুমি আর কে 3 গুণ করছো, তাহলে এই জায়গায় দিবা 3 স্কয়ার, 2/9, 2/9। এই জায়গায় কত দিবা? 3 স্কয়ার দিবা। ধরো এল কে 3 গুণ করছো, এল এর জায়গায় 3 দিবা। যত গুণই বলা থাকুক এইভাবে সম্পর্ক নিয়ে অঙ্ক করতে হবে। এই রোধ বের করার সম্পর্ক পারবা কিনা বলো? রোধ বের করার যত ধরনের সম্পর্ক আছে এই ইকুয়েশন থেকে পারবা কিনা? আমি খুব ভালো করে বুঝাচ্ছি, যেহেতু 1000% ইম্পর্টেন্ট, আসবেই আসবেই। ঠিক আছে, এখন দেখো যে আমি সূত্রটা আবার লিখতেছি, রো এল বাই কত এ। তো এই জায়গায় কিন্তু এল এর সাথে একটা সম্পর্ক আছে ক্ষেত্রফলের সমানুপাতিক। ক্ষেত্রফলের সাথে সমানুপাতিক হইলে ব্যাসার্ধের সাথে কি হবে? বর্গের সমানুপাতিক। বা ব্যাস, ডি হচ্ছে ব্যাস, ব্যাসের সাথে বর্গের সমানুপাতিক, বর্গের সমানুপাতিক। তাহলে এই যে দৈর্ঘ্যের সাথে ব্যাসার্ধের সম্পর্ক বর্গের সমানুপাতিক, তাহলে ব্যাসার্ধের সাথে দৈর্ঘ্যের সম্পর্ক রুট ওভার এল, রুট ওভার এল, রুট ওভার এল। এখন আমি যদি তোমাকে বলি যে আর 2 গুণ করছো, আর 2 গুণ এল কত গুণ হবে? তাহলে বলো তো, এই যে এল হবে আর এর স্কয়ার, 2 এর স্কয়ার হবে, 2 এর স্কয়ার মানে 4 গুণ হবে, 4 গুণ হবে, 4 গুণ 4L1। আবার যদি তুমি বলো যে এল কে 4 গুণ করছো, এল কে 4 গুণ, এল কে 4 গুণ, তাহলে আর কত হবে? তাহলে যে আর প্রপোর্শনাল রুট ওভার এল, রুট ওভার এল। তাহলে R2 হবে, R2 হবে রুট ওভার 4R1, রুট ওভার 4R1, 2R1, 2R1। ঠিক আছে, তাহলে আমাকে একটু কষ্ট করে বলবা যে R1:R2 এটার অনুপাত যদি 4:9 হয়, 4:9 হয়, তাহলে L1:L2 এটার অনুপাত কত হবে বলো? R1:R2 যদি 4:9 হয়, L1:L2 কত হবে? একটু দ্রুত অ্যান্সার দাও, দ্রুত। L1:L2 কত হবে? R1:R2 যদি এত হয়, তাহলে L1:L2 কত হবে? L1:L2 কত হবে? কত হবে? তাহলে অ্যান্সার দাও, অ্যান্সার দাও সবাই। সাজ্জাদ, তানবীর, জান্নাত, মিম, ফাতেমাতুস সানি। 16:81 হবে, তাই না? এটারে বর্গ করতে হবে, বর্গ করতে হবে। 16:81 সবাই অ্যান্সার দিবে। 2:3 আমি জানি, এই জন্য আমি এই মানটা দিছি। 4:9 দিছি। 4:9 দিলেই মনে করো এটার রুট করতে হবে। মাত্রই পড়াইলাম। এই যে এল এর মান বের করতে গেলে আর কে বর্গ করতে হবে, আর কে বর্গ করতে হবে। তাহলে 16:81। তোমরা সবাই এটারে 2:3 দিবা, এটা আমি নিজেও জানি। ঠিক আছে, 2:3 দিব। ম্যাঙ্গো পিপল, ম্যাঙ্গো পিপল, ম্যাঙ্গো পিপল। এই কারণে এমন মান দিছি যেটারে বর্গ করা যায়, বর্গ করলে 2:3 হয়। ঠিক আছে, স্কয়ার করতে হবে, স্কয়ার করতে হবে। এখন আমি যদি তোমাকে বলতাম যে L1:L2 র মান দেওয়া আছে 4:9, তাইলে তুমি বলতে পারতা R1:R2 হবে 2:3, 2:3। এটা তুমি বলতে পারবা, কারণ এই যে আর এর সাথে সম্পর্ক হচ্ছে এল কে রুট করতে হবে। এল কে বর্গমূল করে দিলে আর পাওয়া যায়, আর আর কে স্কয়ার করলে এল পাওয়া যায়, এল পাওয়া যায়। ঠিক আছে, তাহলে ধরাটা কোন জায়গায় খাবা এটা বুঝছো? ম্যাঙ্গো পিপল, ম্যাঙ্গো পিপল। ধরাটা এই জায়গাতেই খাবা, ধরাটা এই জায়গাতেই খাবা, এই জায়গাতেই খাবা। হ্যাঁ, তাহলে হচ্ছে 4:9 দেখাই যে এটারে রুট করে 2:3 বানাবা, এরকম না, এরকম না, এরকম না। শেষ। এই কনসেপ্ট একদম চকচকা করে দিছি, চকচকা। যাই হোক, এখন একটু শীটে ফিরে আসি। একটু এই যে ক্লাসে কমে যাচ্ছে পোলাপান, কমে না, হ্যাঁ ক্লাস থেকে কমা যাবে না। চলো তোর সবচেয়ে ইম্পর্টেন্ট, একদিন কষ্ট করো, একদিন কষ্ট করলে কিছু হবে না। 1 ঘন্টা 1.5 ঘন্টার ক্লাস নিব। এই 1.5 ঘন্টার ক্লাসে যদি তুমি বা 2 ঘন্টার ক্লাসে যদি একটু না থাকতে পারো, আমি কিন্তু ফ্যান ট্যান অফ করে গরমের মধ্যে একটু ক্লাস নিচ্ছি, কারণও ছিল না। জার্নি করে আসি, সব বাদ দিয়ে তোমাদের ক্লাস নিচ্ছি, যে তোমাদের ক্লাস আগে শেষ করে দিব। ঠিক আছে, পরবর্তীতে যাতে তুমি রিভিশন করতে পারো, 10 দিন যাতে সুপার রিভিশন করতে পারো। সব নোট করার দরকার নাই, তোমাদের সব নোট করতে হবে না। আমি তো বলি নাই যে এই 50 পৃষ্ঠা 40 পৃষ্ঠা সব খাতায় লেখো, লিখলে ভালো, যদি লিখতে পারো ইটস বেটার। বাট যদি নাও লিখতে পারো, মেইন মেইন বিষয়গুলো লেখবা, বাকিগুলা নোট পড়ে নিতে হবে, এটা হচ্ছে মাস্ট। নোটের বাইরে কোনো কোশ্চেন আসবে না, হ্যাঁ নোটের বাইরে কোশ্চেন আসবে না, আসবে না। ওকে, এখন দেখো আপেক্ষিক রোধের সূত্র হচ্ছে রো ইকুয়াল টু আর এ বাই এল অথবা আর পাই আর স্কয়ার বাই এল। আপেক্ষিক রোধের একক কি হবে? রোধের একক ওহম, এটার একক মিটার স্কয়ার, আর এটার একক হচ্ছে মিটার, ওহম মিটার। আপেক্ষিক রোধের একক হচ্ছে ওহম মিটার, ওহম মিটার। এটাও আসে, এটা ইম্পর্টেন্ট, আসে। আপেক্ষিক রোধের একক কি? ওহম মিটার।
ঠিক আছে, এবং এইবার ডিইউ তে এখান থেকে কোশ্চেন আসছে, এইবার এখান থেকে ডিইউ তে 21-22-এ কোশ্চেন আসছে, ডিইউ 21-22 এখান থেকে কোশ্চেন আসছে। ঠিক আছে, দেখো উপাদান পরিবর্তন না হইলে আপেক্ষিক রোধের পরিবর্তন হয় না, এই লাইনটা ইম্পর্টেন্ট, এই লাইনটা ইম্পর্টেন্ট। যদি ধরো তোমাকে বললো যে আপেক্ষিক রোধ হচ্ছে 10 × 10⁻⁻⁴ আর ব্লা ব্লা ব্লা, একটা তারকে তামার তার, একটা হচ্ছে তামার তার, এই তারকে আমি 100 গুণ ছোট করলাম বা ক্ষেত্রফল 100 গুণ বাড়ায় দিলাম, এই তামার তারকে আমি এত 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 হচ্ছে কাটলাম, এত টুকরা করলাম, তাহলে আপেক্ষিক রোধ কত হবে? আপেক্ষিক রোধ কত হবে? তাহলে আপেক্ষিক রোধ কি হবে না, তামার তার উপাদান তামাই যদি থাকে তাহলে আপেক্ষিক রোধ পরিবর্তন হবে না, যা আছে তাই অ্যান্সার, সেম হবে, সেম থাকবে। ঠিক আছে, ম্যাক্সিমাম কোশ্চেনই হচ্ছে এটা। তাহলে আপেক্ষিক রোধের একক হচ্ছে ওহম মিটার, এবং আপেক্ষিক রোধ থেকে আমরা এই বিষয়টা খুব ভালো করে বুঝতে হবে আর কি, যে উপাদান যদি সেম থাকে, তামা তামাই থাকে, সোনা সোনাই থাকে, রূপা রূপাই থাকে, তাহলে এটারে আপেক্ষিক কাটলে কিচ্ছু হবে না, পরিবর্তন হবে না। রোধের নির্ভরশীলতা, চলতরিৎ ক্লাসটা সবসময় আমি একটু 5-7 মিনিট লেটে শুরু করি বা 10-12 মিনিট। এটার কারণ হচ্ছে এই যে অন্তর্নিহিত একটা কারণ, যাতে তোমার মনে থাকে চলতরিৎ পড়তে যায় যে রোধ 4টা বিষয়ের উপর ডিপেন্ড করে। এটা হচ্ছে রোধের ক্লাসটা, চলতরিতের ক্লাসটা সবসময় লেটে শুরু হয়, এমন কোন চলতরিতের ক্লাস যায় নাই যেটা আমি লেটে শুরু করি নাই। তাহলে লেটটাই হচ্ছে ইম্পর্টেন্ট, লেটের উপরে ভিত্তি করে আমরা কি করি, রোধের নির্ভরশীলতা, মানে রোধগুলা নির্ভর করে লেটের উপরে, ক্লাস লেটে শুরু হয়েছে। তাহলে এলতে কি লেন্থ দৈর্ঘ্য, এতে কি এরিয়া ক্ষেত্রফল, টিতে কি টেম্পারেচার তাপমাত্রা, ইতে কি এলিমেন্ট উপাদান, ইতেই কি এলিমেন্ট। ঠিক আছে, তাহলে চলতরিৎ থেকে মনে রাখবা যে ভাইয়া লেট করে ক্লাস শুরু করছে, এটার মানে হচ্ছে লেটের সাথে নিশ্চয় রোধের নির্ভরশীলতা আছে, এই যে লেন্থ, এরিয়া, টেম্পারেচার, এলিমেন্ট, চারটা। ঠিক আছে, চারটা। হ্যাঁ, লেট, ভেরি গুড। তাহলে রোধের নির্ভরশীলতা 4টা বিষয়ের উপর নির্ভরশীল, একটা হচ্ছে দৈর্ঘ্য, ক্ষেত্রফল, তাপমাত্রা, পরিবাহীর উপাদান। ঠিক আছে, আর তোমরা অনেকেই জিজ্ঞেস করতেছো ফ্রি ক্লাসের সাথে আমাদের পেইড ক্লাসের রুটিন মেইনটেইন করা সমস্যা হয়ে যাচ্ছে। তোমরা পেইড ক্লাসগুলো একদম ভালো করে কমপ্লিট করো, কারণ পেইড তো হচ্ছে কমপ্লিট ক্লাস, এখানে তো একদম সবকিছু পড়ানো হচ্ছে, এটা নো রিক্স। হ্যাঁ, এখানে কোনো রিস্ক নাই পেইড ক্লাসে, তো এই পেইড ক্লাসগুলো অবশ্যই কমপ্লিট করতে হবে, এটা তোমার হচ্ছে কোনো রকম ছাড় নাই আর কি। ওকে, লেটের আশেপাশে পিঁপড়া না, এই যে লাইট জ্বালায় রাখছি, অনেক পোকা যায় জড়ো হয়ে আছে। ঠিক আছে, ওকে। এখন দেখো এই যে আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, একটা হচ্ছে পরিবাহী পদার্থ, একটা অপরিবাহী পদার্থ। আবার বলতেছি থিওরি পিডিএফ পড়তে হবে না, থিওরি পিডিএফ লাগবে না, জাস্ট যেই জায়গায় লাগবে ওই জায়গায় বলে দিব, মানে থিওরি পিডিএফ লাগবে এই অধ্যায়ে, আবার লাগবে 2-1টা জায়গায়। এটা থিওরি পিডিএফ না, বই থেকে পড়ে নিবা। যন্ত্রের ব্যবহার, কোন যন্ত্র কি কাজে ব্যবহার করা হয়, এইটুকুতে শুধু অনলি থিওরি পিডিএফ লাগবে। আর এই অধ্যায়ে কোনো থিওরি পড়ার দরকার নাই। এখান থেকে আসে কোনটা জানো, যে তাপমাত্রা বাড়াইলে পরিবাহীর ক্ষেত্রে রোধ বাইরে যায়, রোধ বাইরে গেলে প্রবাহ কমে যায়, পরিবাহিতাও কমে যাবে স্বাভাবিক। আর অর্ধপরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বাড়াইলে আর এর মান কমে যাবে। তো আর এর মান যদি কমে যায় তাহলে প্রবাহ বাইরে যাবে, পরিবাহিতাও বাইরে যাবে। ঠিক আছে, আবারও বলতেছি, এটাই আসে, এটা স্টার দিয়ে রাখো, যে অর্ধপরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা যদি তুমি বাড়ায় দাও তাহলে এটা রোধ কমে যাবে, কিন্তু পরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বাড়াইলে রোধ বাড়া মানে হচ্ছে প্রবাহও কমবে, পরিবাহিতা কমবে। ম্যাথ ক্লাস করলে 20-এ 20ও পাইতে পারো, আমি এটা বলে দিচ্ছি, যে কেউ যদি আমার ফ্রি ম্যাথ ক্লাস করো 20-এ 20ও পাইতে পারো, যদি ভালো করে পড়ে থাকো তাহলে 20-এ 20ও পাইতে পারো। তবে 15-র নিচে পাবা এরকম হবে না ইনশাল্লাহ। হ্যাঁ, 15-র নিচে এটা পাবা না, 15+, এটা মাস্ট। ওকে। এখন দেখো, উচ্চ তাপমাত্রায় অর্ধপরিবাহীর মতো আচরণ করবে, আর উচ্চ তাপমাত্রায় পরিবাহীর মতো আচরণ করবে। মানে অর্ধপরিবাহীকে যখন হাই টেম্পারেচারে নিয়ে যাবা তখন কিন্তু পরিবাহীর মতো আচরণ করবে, মানে এই যে রোধ কমে যাবে, রোধ বাইরে যাবে। তাহলে অর্ধপরিবাহীর রোধ সবসময় তাপমাত্রা বাড়াইলে কমে, কিন্তু যখন উচ্চ তাপমাত্রায় নিয়ে যাবা তখন কিন্তু তাপমাত্রা বাড়াইলে রোধ বাড়বে, মানে পরিবাহীর মতো হয়ে যাবে, আবার পরিবাহীটা অর্ধপরিবাহীর মতো হয়ে যাবে। ঠিক আছে, এইটুকু ইম্পর্টেন্ট, এটুকু একটু স্টার দিয়ে রাখো। অর্ধপরিবাহীর 2টাই উদাহরণ আছে, সিলিকন, জার্মেনিয়াম, এগুলো হচ্ছে অর্ধপরিবাহী। চতুর্যুজি মৌল এগুলাকে বলা হয় অর্ধপরিবাহী, সেমিকন্ডাক্টরে পড়াবো। ঠিক আছে, আচ্ছা, এই যে দেখো, একটা তার কেটাইনা n গুণ করলে পরিবর্তিত রোধ হচ্ছে n² আর 1।
একটা তারকে টাইনা, এই যে যেটা বললাম, যখন তুমি একটা তারকে টান দিবা, টাইনা লম্বা করবা, তখন এর দৈর্ঘ্যটা দ্বিগুণ হয়ে যাবে আর ক্ষেত্রফলটা অর্ধেক হয়ে যাবে। এই যে একটু আগেই কিন্তু করাইছি, দৈর্ঘ্য দ্বিগুণ ক্ষেত্রফল অর্ধেক হইলে এন স্কোয়ার আর ওয়ান, এন স্কোয়ার আর ওয়ান, ঠিক আছে, এন স্কোয়ার আর ওয়ান। তাহলে একটা তারের দৈর্ঘ্য এন গুণ, ব্যাসার্ধ এন গুণ করছো, পরিবর্তিত রোধ কত, আর বাই এন। একটু আগেই বললাম যে এলও 2 গুণ করছো, এন গুণ করছো, আরও এন গুণ করছো, তাহলে পরিবর্তিত রোধ হবে আর বাই এন, আর বাই এন। এখন বলো তো, দৈর্ঘ্য 3 গুণ করছো, ব্যাসার্ধও 3 গুণ করছো, তাহলে পরিবর্তিত রোধ কত হবে বলো, আর বাই 3, আর বাই 3, আর বাই 3, তাই না, আর বাই 3, আর বাই 3, আর বাই 3। ওকে, তাহলে হচ্ছে এই যে দৈর্ঘ্য দ্বিগুণ, ব্যাসও দ্বিগুণ, ব্যাস বা ব্যাসার্ধ যেটা বলো, দ্বিগুণ করা হয়, তাহলে রোধ কত, আর বাই 2। এই যে এগ্রিতে কতবার আসছে, এগ্রি 20, 21, 22, এগ্রি 21, 22, এগ্রি 21, 22। এই যে এটা অলরেডি পড়ায় ফেলছি, ব্যাসার্ধ অর্ধেক করলে রোধ কত হবে, এটা অলরেডি পড়ানো শেষ, এটা আর এখন পড়াচ্ছি না, কারণ অলরেডি কিন্তু এই যে এই পেজের মধ্যে সব পড়ায় ফেলছি। এই যে এই পেজ, এই পেজ আর এই পেজ, এগুলো সবই হচ্ছে অঙ্ক, সবই অঙ্ক করায় ফেলছি, করায় ফেলছি। এই যে দেখো, এই যে এল দ্বিগুণ আর দ্বিগুণ, দুইটাই যদি দ্বিগুণ করো, সেম করো, তাহলে এই যে আর বাই 2, এই যে আর বাই 2, ঠিক আছে, আর বাই 2। তার মানে দুইটাই সেম সেম বাড়াইছো। আর যদি বলো যে না ভাই আমি এল বাড়াবো 3 গুণ, আর বাড়াবো 4 গুণ, আর বাড়াবো 2 গুণ, 2 গুণ, সেই ক্ষেত্রে আর কত হবে বলো তো, সেই ক্ষেত্রে আর কত হবে, এই যে বলে দিছি যে এল এর সাথে সমানুপাতিক আর এটার সাথে বর্গের ব্যস্তানুপাতিক। এখন কত হবে বলো তো, এখন কত হবে, তাহলে এই যে আর 2 ইকুয়াল টু এল কে 3 গুণ করছো আর আর কে 2 গুণ করছো, মানে 2 স্কোয়ার আর 1, তাহলে 3/4 হবে। নর্মাল কোশ্চেন, 3/4 আর 3/4 আর এরকম। আর যদি সেম সেম বাড়াও, যে না এল কে আমি 4 গুণ বাড়াইছি, আর কেও আমি 4 গুণ বাড়াইছি, তাইলে আমার পরিবর্তিত রোধ হবে আর ডিভাইডেড বাই এন, এন, আর ডিভাইডেড বাই এন, আর ডিভাইডেড বাই এন। ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার কিনা, কনসেপ্ট ক্লিয়ার করে বুঝে বুঝে পড়তে হবে। এই যে ব্যাসার্ধ অর্ধেক করলে রোধ কত হবে, 4 গুণ হবে, ব্যাসার্ধ অর্ধেক করলে রোধ 4 গুণ হবে। এগ্রিতে আসছে 19, 20, এগ্রি 19, 20। 5 ওহম রোধ বিশিষ্ট তারকে টেনে 3 গুণ করা হয়েছে, পরিবর্তিত রোধ কত, এন স্কোয়ার আর 1, তার মানে 3 স্কোয়ার মানে 9, আর আর 1 এর মান দেওয়া আছে 5, 5 নং 45, 45। বলো তো, যদি আমি একটা তারকে টাইনা হচ্ছে 5 গুণ করি, পরিবর্তিত রোধ কত হবে বলো, একটা তারকে টাইনা 5 গুণ লম্বা করছি, পরিবর্তিত রোধ কত হবে, একটা তারকে টাইনা 5 গুণ লম্বা করছি, পরিবর্তিত রোধ কত, পরিবর্তিত রোধ কত, রোধ কত, একটা তারকে টাইনা 5 গুণ লম্বা করলে পরিবর্তিত রোধ কত হবে, 5 গুণ লম্বা করলে 25 গুণ হবে। 5 গুণ যদি লম্বা করো তাহলে এন স্কোয়ার মানে 25 গুণ, 25 গুণ। কার 25 গুণ, আদিমানের 25 গুণ। আদিমান যদি এই যে এরকম দেওয়া থাকে, ধরো 5 দেওয়া আছে, তো এটা গুণ করে দিবা, এই যে দেখো এখানে 5 দেওয়া আছে, তাহলে 5 নং 45, বা এটার 9 গুণ বলতে পারো, 9 গুণ বা আদিমানের 9 গুণ মানে 45, 45, ঠিক আছে, 45। এই যে দেখো বিভব পার্থক্য দেওয়া আছে, কারেন্ট দেওয়া আছে, ভোল্টেজ কত, তাহলে ভোল্টেজ হচ্ছে আইআর, আইআর, এই যে আইআর, আইআর, এটা রাজশাহীতে আসছে, রাজশাহীতে আসছে। প্রস্থচ্ছেদ দ্বিগুণ করলে রোধ কত, প্রস্থচ্ছেদ দ্বিগুণ করলে রোধ অর্ধেক হবে, কারণ এই যে ব্যস্তানুপাতিক সম্পর্ক, এটা অলরেডি পড়ায় ফেলছি, অলরেডি পড়ায় ফেলছি। এই যে দেখো দৈর্ঘ্য দেওয়া আছে 4:9, দৈর্ঘ্য দেওয়া আছে 4:9, 4:9, তাহলে হচ্ছে আর 1:R2 কত, এটাও পড়ায় ফেলছি, এটাও পড়ায় ফেলছি, 2:3, 2:3, বর্গমূল করতে হবে। রোধ বের করতে বললে দৈর্ঘ্যকে বর্গমূল করব, আর দৈর্ঘ্য বের করতে বললে রোধকে বর্গ করব, বর্গ করব, শেষ। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই। হ্যাঁ, শীট দিয়ে দিব, শীট দিয়ে দিব, নো প্রবলেম। খাতাটা দিব, এই খাতার মধ্যে অনেক কোশ্চেন এক্সট্রা সুন্দর করে বুঝাচ্ছি, তো এই খাতাটা দিয়ে দিব, খাতাটা দিয়ে দিব। পারবা কিনা বলো, 1 নাম্বার কনসেপ্ট শেষ। C1 4টা কনসেপ্ট পড়াবো, বড় বড় 4টা কনসেপ্ট, বড় বড় 4টা কনসেপ্টের মধ্যে একটা শেষ, মানে তুমি 100তে 100। যদি তোমাকে কেউ বলে যে তুমি নো প্রিপারেশন, কিন্তু আজকের এই ক্লাসটুকু করছো, 99 এর মধ্যে না পাইলেও 1 পাবা, মানে 100-র মধ্যে তুমি 1 পাবা, এটা শিওর। শুধু একটা কনসেপ্ট কমপ্লিট করছো, এটা 100% শিওর যে তুমি 1 মার্কস পেয়ে গেছো কৃষিতে, বাকি 99 দরকার। ঠিক আছে, ওকে, বুঝা পড়তে হবে যে কৃষিতে কোনটা আসবে, কৃষিতে কোনটা আসবে না। ওকে ওকে, জিজি পোকার ডাক শুনবা, হ্যাঁ এটা এটা ন্যাচারাল, গ্রামে এগুলা ন্যাচারাল। প্রচুর চিল্লায় কথা বলতেছি, গরম পানি নিয়ে বসতে হবে কালকে থেকে। ওকে 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 ওকে।
অভ্যন্তরীণ রোধ, এটা কনসেপ্ট 2 না, এটা বেসিক, এটা বেসিক, হ্যাঁ এটা লেস। কনসেপ্ট যেগুলা দিব ওগুলা থেকেই কোশ্চেন হবে। আবার মনে করতেছি, আবারও বলতেছি, একটা কনসেপ্ট শেষ, আর 3টা কনসেপ্ট আছে, যেগুলা কনসেপ্ট আকারে বলে দিব এটাই কোশ্চেন, ওটাই কোশ্চেন। নোট থাকবে, নোট থাকবে, নোট থাকবে, কোনো প্রবলেম নাই। দেখো, অভ্যন্তরীণ রোধ ইকুয়াল টু ই ডিভাইডেড বাই আর প্লাস আর। এই যে এটাকে বলা হয় অভ্যন্তরীণ রোধ, অভ্যন্তরীণ রোধ, অভ্যন্তরীণ রোধ। এখন যদি তুমি বলো যে এই ই হচ্ছে তড়িৎচালক শক্তি, তাহলে ই ইকুয়াল টু আই আর প্লাস আইআর, আইআর। বা তুমি এটাকে বলতে পারো আই স্মল আর ইকুয়াল টু ই মাইনাস ভি। এই যে এটুকু হচ্ছে ভি, ভি ভোল্টেজ, ভোল্টেজ, হ্যাঁ বি। তাহলে দেখো, এই যে এটাকে বলা হয় নষ্ট বিভব বা হারানো বিভব, নষ্ট বা হারানো বিভব, হারানো বিভব, নষ্ট বা হারানো বিভব, নষ্ট বা হারানো বিভব, হারানো বিভব, ঠিক আছে, নষ্ট বা নষ্ট বা হারানো বিভব। ওকে, 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 ঠিক আছে। আমার গ্রামের বাসা হচ্ছে গ্রামে, আপনার গ্রামের বাড়ি কই? আমার গ্রামের বাড়ি গ্রামে, ঠিক আছে। এটা হচ্ছে উত্তর আর কি। গ্রামে হচ্ছে আমার জামালপুরে, আমার গ্রাম হচ্ছে জামালপুর সদর উপজেলা, ঠিক আছে। ওকে, নষ্ট ভোল্ট বা হারানো ভোল্টেজ বললে এটা, আর অভ্যন্তরীণ রোধ বের করতে বললে ই মাইনাস ভি বাই আই। এটা হচ্ছে ডিউতে আসছে এবার, ডিউ। আচ্ছা, যদি এই দুইটা সমান হয় তাহলে এই হারানো ভোল্টেজ কত হবে, অভ্যন্তরীণ রোধ কত হবে? 0 হবে না? বলতো, এটা ডিউতে এবার আসছে, ডিইউ 21/22 এইবার আসছে। যদি এই দুইটা 0 হয়, ধরো ই মাইনাস বি যদি 0 হয়, ই ইকুয়াল যদি ভি হয়, বি হলে এই অভ্যন্তরীণ রোধ হবে 0, 0 হবে, অভ্যন্তরীণ রোধ হবে 0, কারণ বিয়োগফল 0, বিয়োগফল 0, বিয়োগফল 0। এই জামালপুরের কেউ আসো নাকি? ঠিক আছে, জামালপুরের কেউ আসো? জামালপুর, জামালপুরের হচ্ছে যদি কেউ থাকো 31 তারিখে ট্রিপ পাবা, আসলে 31 তারিখে আমরা হচ্ছে হয়তো বা সেলিব্রেট করব ফিজিক্স হান্টার্সের ওপেনিং বার্থডে আর কি। মানে হচ্ছে ফিজিক্স হান্টার্স ওপেনিং হয়েছিল গ্রুপটা 31 আগস্ট, 31 অগাস্ট। এই অগাস্ট মান্থটা হচ্ছে আমরা একটু সেলিব্রেট করতে পারি হয়তোবা, যদিও এটা উচিত না, তারপর আমরা জাস্ট এমনি হচ্ছে একটু মনে রাখার জন্য, স্মরণীয় রাখার জন্য। জামালপুরে যারা আসো তারা হচ্ছে দেখা করিও 31 তারিখে, বা নিজ দায়িত্বে নক দিও, আমার মনে থাকবে না, ঠিক আছে, নিজ দায়িত্বে নক দিও। ওকে, দেখো তাহলে এইখান থেকে হচ্ছে, এইখান থেকে হচ্ছে এটা, এটা এই যে কোশ্চেন দেখো, কোশ্চেন দেখো, একটা কোষের তড়িৎচালক শক্তি 1.5 ভোল্ট, একটা কোষের তড়িৎচালক শক্তি 1.5 ভোল্ট, অভ্যন্তরীণ রোধ হচ্ছে 2 ওহম, প্রান্তদ্বয় 10 ওহম রোধের তার দ্বারা যুক্ত, কত তড়িৎ প্রবাহিত হবে? তাহলে দেখো, এই যে আই ইকুয়াল টু ই ডিভাইডেড বাই আর প্লাস আর। এর মান আছে কত? দেখো, তড়িৎচালক শক্তি 1.5, লেখো 1.5। আর এর মান আছে কত? 10, আর অভ্যন্তরীণ রোধ আছে 2, তাহলে 15 ডিভাইডেড বাই 1.5 ডিভাইডেড বাই 12, 12, ঠিক আছে। তাহলে 1.5 মানে 15, আর ডিভাইডেড বাই হচ্ছে কত? 12, 12 ইন্টু 10। এই যে 1.5 কে 15 লেখছি, 10 দিয়ে ভাগ করে দিছি, তাহলে অ্যান্সার হচ্ছে 0.125 অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার, ঠিক আছে। এখন তো এক একজন এক এক জেলায় কেমনে সেলিব্রেট করব বলো? তবে বাকৃবি থেকে সেলিব্রেট হবে হয়তো, আর শেকৃবি থেকে হবে, দুইটা জায়গায়, দুইটা ভার্সিটিতে হবে। যারা আসো যাইতে পারবা বাকৃবি, যদি চাও কেউ যাবা। মানে বাকৃবিতে যারা তোমার ইমিডিয়েট সিনিয়র হবে কৃষিতে, ওরা গতবার ফার্স্ট ইয়ার ফিজিক্স সেন্টার্সের ছিল, এরা কয়েকজন হয়তো সেলিব্রেট করবে আর কি। ওকে, ঠিক আছে। তাহলে একটা কোষের তড়িৎচালক শক্তি 1.5 ভোল্ট, অভ্যন্তরীণ রোধ 2 ওহম, প্রান্ত দ্বয়াত দ্বারা যুক্ত থাকলে কত তড়িৎ প্রবাহিত হবে? তাহলে প্রবাহিত হবে হচ্ছে 0.125, ঠিক আছে। হ্যাঁ, বিএ ইউ ওই দিনই হবে, এসএ ইউতেও হবে, বিএ ইউতেও হবে, এসএ ইউতেও হবে, বিএ ইউতেও হবে। বাকৃবিতে হয়তো বিকেলে হবে, আর শেকৃবিতে হয়তো সন্ধ্যার পরে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এইগুলা পরে, মনোযোগ দাও, মনোযোগ দাও। এই গলাটা একটু রেস্ট দেই, দেখি কার কি হচ্ছে। কমেন্ট করতে দিলে পোলাপানে 1 সেকেন্ডে এটারে শেষ করে ফেলবে, কমেন্ট বক্স একদম উড়াধুরা হয়ে যাবে। কেক নিয়ে আসেন ফার্ম গেট। এই কনসেপ্ট 2, এটা মানে আরেকটা কনসেপ্ট যেখান থেকে মাস্ট বি একটা আসবে বা দুইটা আসার সম্ভাবনা বেশি, দুইটা আসার সম্ভাবনা সবচাইতে বেশি, সবচাইতে বেশি, দুইটা কোশ্চেন আসার সম্ভাবনা এই কনসেপ্ট থেকে সবচাইতে বেশি।
আচ্ছা মনোযোগ দাও, দেখো মনোযোগ দাও। বিএইউ সাথে বাসা হইলে যাইতে পারবা, কিন্তু আমাকে নক দিয়ে কানেক্ট হয়ে যাইতে হবে, ঠিক আছে? তোমরা চাইলে জয়েন করতে পারবা, নো প্রবলেম। বড় সড়ো কেক থাকবে, কেকটা থাকবে হয়তো শেকরিবিতে বড়টা আর কি, কারণ শেকরিবিতে স্টুডেন্ট বেশি, ওরা হয়তো একটু বড় সড়ো কেক ম্যানেজ করবে। আচ্ছা দেখো, আই আর ইকুয়াল টু ই মাইনাস ভি, তো ই এর মান দেওয়া দেওয়া আছে 12 আর ভি এর মান দেওয়া আছে 2, তাহলে 12 মাইনাস 2 মানে 10 ভোল্ট। 10 ভোল্ট। এই সূত্রটুকু মনে রাখো, এই সূত্রটুকু মনে রাখলেই হবে, অভ্যন্তরীণ রোধ থেকে এইটুকু মনে রাখলেই হবে যে আই ইকুয়াল টু ই বাই আর প্লাস আর, ই ইকুয়াল টু আই আর প্লাস আই আর। এইটাকে বলা হয় নষ্ট ভোল্টেজ বা হারানো ভোল্টেজ, আর স্মল আর হচ্ছে অভ্যন্তরীণ রোধ, অভ্যন্তরীণ রোধ, অভ্যন্তরীণ রোধ, অভ্যন্তরীণ রোধ, ঠিক আছে? অভ্যন্তরীণ রোধ। এইটুক বুঝছো কিনা, পারবা কিনা বলো? এইটুক বুঝছো কিনা, পারবা কিনা? এই ওই দিন সুখের বিদায়, 31 আগস্ট শেষ, সুখ শেষ। কিসের সুখ? আমরা হচ্ছে ওই দিন 31 আগস্ট হচ্ছে আমাদের সুখের বিদায় হয়ে যাবে ফিজিক্স সেন্টার্সের সেলিব্রেশনের মাধ্যমে। ওকে, ফারিয়া ইসলাম, ফারিয়া ইসলাম বলছে যে হ্যাঁ থাকবে থাকবে। এই খাতার দিকে খেয়াল করো, হ্যাঁ? খবর আছে, খবর আছে, বুঝছো তো? হচ্ছে কোনো উচ্চারণ করা যাবে না, নো উচ্চারণ। তাইলে হচ্ছে আপাতত কনসেপ্ট নাম্বার 2 তে যাই, হ্যাঁ? কনসেপ্ট নাম্বার 2 তে যাই। কনসেপ্ট নাম্বার 2, কনসেপ্ট নাম্বার 2। কয় কোশ্চেন বলছি? 1 থেকে 2টা। এইটা 10,000 না, এটা 20,000%। কারণ এইখানে হয়তো অনেকে মজা করতে পারো যে ভাই হ্যাঁ 10,000, 5,000, 20,000%, বাট আসলেই সত্যি এখান থেকে আসবে, যেটা আসবে এটা তোমার গুরুত্ব দেওয়ার জন্য 20,000% লিখছি, যে না এটা এখান থেকে মানে মিস নাই, আসবেই। এই কনসেপ্ট থেকে মিস নাই, আসবেই। আচ্ছা ঠিক আছে, এখন দেখো এই যে জুলের তাপীয় ক্রিয়ার সূত্র, মোস্ট ইম্পর্টেন্ট। জুলের তাপীয় ক্রিয়ার সূত্র, 3টা সূত্র আছে। জুলের তাপীয় ক্রিয়ার সূত্র হচ্ছে তিনটা, তিনটা। একটা হচ্ছে প্রবাহের সূত্র, একটা হচ্ছে প্রবাহের সূত্র, একটা হচ্ছে প্রবাহের সূত্র, 2 নাম্বার হচ্ছে রোধের সূত্র, আর 3 নাম্বার হচ্ছে সময়ের সূত্র। সময়ের সূত্র, ঠিক আছে? 1 নাম্বার হচ্ছে প্রবাহের সূত্র, 2 নাম্বার রোধের সূত্র, 3 নাম্বার হচ্ছে সময়ের সূত্র, সময়ের সূত্র, ঠিক আছে? 3 নাম্বার হচ্ছে সময়ের সূত্র। তো এই যে দেখো, রোধের প্রবাহের সূত্রটা হচ্ছে উৎপন্ন তাপ প্রবাহের বর্গের সমানুপাতিক, উৎপন্ন তাপ প্রবাহের বর্গের সমানুপাতিক। প্রবাহ দ্বিগুণ করলে উৎপন্ন তাপ হবে 4 গুণ, প্রবাহ 4 গুণ করলে উৎপন্ন তাপ হবে কত বলো? উৎপন্ন তাপ হবে, প্রবাহ 4 গুণ করলে উৎপন্ন তাপ হবে 16 গুণ। ব্যাপারটা এরকম, ব্যাপারটা হচ্ছে এরকম। ওকে ওকে, তাহলে এই যে দেখো আর আর টি কনস্ট্যান্ট। রোধের সূত্র হচ্ছে উৎপন্ন তাপ রোধের সমানুপাতিক, সময়ের সূত্র হচ্ছে উৎপন্ন তাপ সময়ের সমানুপাতিক, সময়ের সমানুপাতিক, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে দেখো এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি, আই স্কোয়ার আর টি। এইচ ইকুয়াল টু হচ্ছে আই স্কোয়ার আর টি, আই স্কোয়ার আর টি, আই স্কোয়ার আর টি। তাহলে এইটা হচ্ছে, এই 3টা হচ্ছে সূত্র, প্রবাহের সূত্র, রোধের সূত্র, সময়ের সূত্র, সময়ের সূত্র। 3টা সূত্র যদি একসাথে লেখো তাহলে এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি, মানে প্রপোর্শনাল টু। তাহলে এই যে জুল এককে যদি লেখো তাহলে এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি, নো প্রবলেম, এত জুল, জুল। বাট যদি তুমি এই সেম সূত্রটাকেই লেখো যে এইচ ইকুয়াল টু ক্যালোরি এককে, তাহলে 0.24 সামনে গুণ দিতে হবে আই স্কোয়ার আর টি, ক্যালোরি। যদি ক্যালোরি এককে বের করো, ক্যালোরি এককে বের করো, তাও হচ্ছে 0.24। কমেন্ট দেখে আসলে হাসি পাচ্ছে, তাও হাসতে পারতেছি না, ঠিক আছে? হাসতে পারতেছি না। মা, মা, আর আম্মারে ডাকলাম, আম্মাও শুনে না, ঠিক আছে? হাসতে পারতেছি না, কি করবো? হাসতে তো হবে, ঠিক আছে? ভাবছিলাম ডাকলাম যে বলে দেই, না ঘুমাইছে মনে হয়। ঠিক আছে, তাহলে দেখো এখানে হচ্ছে এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি, এইচ ইকুয়াল টু হচ্ছে 0.24 আই স্কোয়ার আর টি ক্যালোরি। একটা হচ্ছে জুল একক আর একটা হচ্ছে ক্যালোরি একক, ক্যালোরি একক। একটা হচ্ছে জুল একক আর একটা হচ্ছে ক্যালোরি একক, ক্যালোরি একক। ওকে
ওকে ওকে, এইটার একটা এক্সাম্পল দিয়ে আসি, এটার একটা এক্সাম্পলটা আগে দিয়ে আসি। যেমন তাপ, যেমন তাপ, এই যে একটা কোশ্চেন কৃষিতে আসছিল, ঠিক আছে, যে রোধ হচ্ছে 25 ওহম, রোধ হচ্ছে 25 ওহম, এর মধ্য দিয়ে 1 এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হয়, 1 এম্পিয়ার, এর মধ্য দিয়ে 1 এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত, 1 এম্পিয়ার বিদ্যুৎ প্রবাহিত হয়। আমাদের হচ্ছে কত সময় হচ্ছে 300 সেকেন্ড, 300 সেকেন্ড। আমাকে বলতে হবে উৎপন্ন তাপ কত জুল, উৎপন্ন তাপ কত ক্যালোরি। এই ক্যালোরিটা আসছে এগ্রিতে আসছে 19-20, মানে আমাদের ক্লাস্টার এগ্রিতে আসছে, ক্লাস্টার এগ্রি। বলো, এটা বলতে হবে, ঠিক আছে, এটা হচ্ছে বলতে হবে, এটা হবে বলতে হবে। কত জুল কত ক্যালোরি, তাহলে জুল এককে যদি নাও, দেখো আই স্কোয়ার মানে 1 স্কোয়ার, আর টি, আর এর মান হচ্ছে 25, টি এর মান হচ্ছে 300, তাহলে 3×25 7500 ইকুয়াল টু 7500 জুল, 7500 জুল। যদি সেমটাই ক্যালোরি এককে নাও, তাহলে ক্যালোরি এককে নিলে এই যে সামনে একটা 0.24 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে, 0.24, তাহলে ক্যালোরি এককে নিলে এইচ ইকুয়াল টু 24/100, 24/100 ইন্টু 25 ইন্টু 300, তাহলে এই যে দেখো 25 দিয়ে 100 কে কাটো, 4 দিয়ে এটাকে কাটো, 6 300 1800 ক্যালোরি, 1800 ক্যালোরি, হ্যাঁ। তাহলে উৎপন্ন তাপ হচ্ছে 1800 ক্যালোরি। তাহলে এইখান থেকে ক্যালোরি এককেও আসতে পারে, জুল এককেও আসতে পারে, এখানে সূত্রগুলা এই যে খুব সুন্দর করে লেখা আছে, দেখো 1 ক্যালোরি 4.2 জুল, এটা তো পড়াইতে মিনিমাম 100 বার পড়ানো শেষ, 100 বার পড়ানো শেষ। এই কনসেপ্টটা আবারও বলতেছি ভাই, আগেরটা যেরকম জগজগা করছো, এটাও জগজগা করতে হবে, এটা থেকে দুইটাও আসতে পারে, এটা থেকে দুইটা আসার সম্ভাবনা বেশি, কারণ এই যে দেখো এগ্রিতে হচ্ছে 19-20-এ দুইটা আসছে, এই যে একটা পাশাপাশি কোশ্চেন এই কনসেপ্ট থেকে। এই যে দেখো এই কোশ্চেনটা 19-20-এ আসছে, আবার বলছে 9 ভোল্ট ব্যাটারি এত মিলি ওয়াটে চলে, প্রবাহিত তড়িৎ কত। এই যে পি সমান ভিআই সূত্র, এই সূত্রটা খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই স্টার একটা টপিক, হ্যাঁ। তো এখান থেকে এগ্রিতে কিন্তু গতবার দুইটা আসছে, এর পরের বার আসছে একটা, তো এখান থেকে অবশ্যই কোশ্চেন আসার সম্ভাবনা বেশি। দেখো সূত্রগুলা আবার একটু লিখতেছি, শীটে একটু দেখো, শীটে লেখা আছে, তারপরে আবার লিখতেছি, দেখো এই যে ডাব্লো মানেই হচ্ছে এইচ, তাপ আর কাজ, জুল এককে তাপ সমান কাজ, তাহলে এই যে ডাব্লো ইকুয়াল টু হচ্ছে আই স্কোয়ার আর টি, একটা সমীকরণ, ঠিক আছে, আই স্কোয়ার আর টি। এটাকে আমি লিখতে পারি ভিআইটি, এটাকে লিখতে পারি বি স্কোয়ার বাই আর টি, এটাকে লিখতে পারি পিটি, এটা হচ্ছে উৎপন্ন তাপের সমীকরণ। দেখো সমীকরণ ভেদে কিন্তু সমানুপাতিক ব্যস্তানুপাতিক হিসেবটা চেঞ্জ হয়ে যাচ্ছে। একটু মনোযোগ দাও ভাই, কমেন্ট করো না তোমরা, এটা কমেন্ট করে হচ্ছে মনোযোগ দাও, মজা পরে করো, একটু মনোযোগ দাও, এটা ইম্পর্টেন্ট টপিকস, তো দুইটা কোশ্চেন আসবে, এটা খুবই ইম্পর্টেন্ট। দেখো এই জায়গায় কিন্তু আয়ের সাথে বর্গের সমানুপাতিক, এই জায়গায় আবার শুধু সমানুপাতিক। রোদের সাথে দেখো এই জায়গায় রোদের সাথে সমানুপাতিক, কিন্তু এই জায়গায় রোদের সাথে ডাবলো ব্যস্তানুপাতিক। তো এই বিষয়গুলো একটু খেয়াল করতে হবে, হ্যাঁ, এই বিষয়গুলো খেয়াল করতে হবে। আবার এখন যদি তুমি ক্ষমতা বের করতে চাও, তাহলে ক্ষমতা হচ্ছে ডাবলোকে টি দিয়ে ভাগ করে দেওয়া, ডাবলোর সমীকরণগুলোকে টি দিয়ে ভাগ করে দেওয়া, তাহলে প্রত্যেকটা সমীকরণ থেকে টি বাদ দিয়ে দাও, এই যে আই স্কোয়ার আর টি বাদ, বিআই টি বাদ, বি স্কোয়ার বাই আর টি বাদ, ঠিক আছে। তাহলে এই 4টা সমীকরণ হচ্ছে ক্ষমতার। দেখো এই জায়গায় যে একবার ডাবলোর সাথে আর এর সম্পর্ক সমানুপাতিক যখন আই টি কনস্ট্যান্ট, আবার একবার ডাবলোর সাথে আর এর সম্পর্ক ব্যস্তানুপাতিক যখন ভিটি কনস্ট্যান্ট, আবার এইখানেও দেখো পি এর সাথে সেম, পি এর সাথে একবার সম্পর্ক আর এর সমানুপাতিক যখন আই কনস্ট্যান্ট, শ্রেণী সমবায়, যেটাকে বলবো শ্রেণী সমবায়, এটাকে বলবো শ্রেণী। আবার একই জিনিস পি এর সাথে দেখো এই যে আর এর সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক যখন সমান্তরাল সমবায়, সমান্তরাল। এই কারণে তোমাকে কোশ্চেন দিবে যে বলবে যে 40 ওয়াটের একটা বাতি, 60 ওয়াটের একটা বাতি, কোন বাতিটা বেশি উজ্জ্বল ভাবে জ্বলবে বলো। শ্রেণীতে যুক্ত দুইটা বাতি, একটা 40 ওয়াট একটা 60 ওয়াট, কোনটা বেশি উজ্জ্বল ভাবে জ্বলবে। এই যে এই সূত্র বলো দেখি কে পারো।
শ্রেণী সমবায়ে যার ক্ষমতা বেশি তার রোধ তত বেশি হবে। তাহলে শ্রেণী সমবায়ে রোধ বেশি হলে কম জ্বলবে, কম জ্বলবে। তাহলে শ্রেণী সমবায়ে যার ক্ষমতা বেশি তার রোধও বেশি। তাহলে ক্ষমতা কম, ক্ষমতার এটা বেশি উজ্জ্বল ভাবে জ্বলবে, এটা বেশি উজ্জ্বল, বেশি উজ্জ্বল। ঠিক আছে, তাহলে শ্রেণীতে যার ক্ষমতা কম সে বেশি উজ্জ্বল। আর যদি বলে যে সমান্তরালে যুক্ত, সমান্তরালে যুক্ত, সমান্তরালে যুক্ত, এটা হচ্ছে সমান্তরাল, তাইলে তুমি অ্যান্সার দিবা কোনটা জানো? সমান্তরালের ক্ষেত্রে 60 ওয়াট বেশি উজ্জ্বল, বেশি উজ্জ্বল। ঠিক আছে, 60 ওয়াট বেশি উজ্জ্বল, বেশি উজ্জ্বল। ক্লিয়ার কনসেপ্ট? ক্লিয়ার? এই যে এইভাবে পেঁচায় দিবে, তুমি কিন্তু বুঝতে পারবে না। বুঝতে হবে যে এই কনসেপ্ট থেকে যে পি এর সাথে আর এর সম্পর্ক সমানুপাতিক, পি এর সাথে আর এর সম্পর্ক ব্যস্তানুপাতিক, ব্যস্তানুপাতিক। ঠিক আছে, তাহলে 60 হচ্ছে বেশি উজ্জ্বল সমান্তরালের ক্ষেত্রে। সমান্তরালের ক্ষেত্রে যার ক্ষমতা যত বেশি সে তত উজ্জ্বল। সমান্তরালের ক্ষেত্রে যার ক্ষমতা যত বেশি সে তত উজ্জ্বল, আর শ্রেণীর ক্ষেত্রে যার ক্ষমতা যত কম সে তত উজ্জ্বল, সে তত উজ্জ্বল। কিছুই বলি নাই, এনে কোনো লাইনই বলি নাই, একটা লাইন বলছি। শ্রেণীতে যার ক্ষমতা কম সে বেশি উজ্জ্বল, সমান্তরালে যার ক্ষমতা বেশি সে বেশি উজ্জ্বল। ঠিক আছে, এই যে আরেকবার বলছি, আরেকবার বলছি কেন উজ্জ্বল? কারণ শ্রেণীর ক্ষেত্রে যার ক্ষমতা বেশি হবে তার রোধও বেশি হবে। তো ক্ষমতা বেশি হলে এটা রোধ বেশি, বাধা বেশি, কম জ্বলবে। কিন্তু সমান্তরালের ক্ষেত্রে দেখো যার ক্ষমতা বেশি তার রোধ তত কম হবে, তার মানে সে বেশি উজ্জ্বল জ্বলবে। ঠিক আছে, তাহলে একটা লাইনেই কথা শেষ। শ্রেণীতে কম ক্ষমতা বেশি উজ্জ্বল, কম ক্ষমতা বেশি উজ্জ্বল, আর সমান্তরালের ক্ষেত্রে বেশি ক্ষমতা বেশি উজ্জ্বল, বেশি ক্ষমতা বেশি উজ্জ্বল। বুঝছো কিনা? ক্লিয়ার কিনা বলো? বুঝছো কিনা? ক্লিয়ার কিনা জানাও, বুঝছো কিনা? ঠিক আছে, আবার এইখানে আরেকটা ঝামেলা আছে যে ক্ষমতার সাথে দেখো ভোল্টেজের একটা সম্পর্ক আছে। যে দেখো পি এর সাথে বি এর সম্পর্ক আই, মানে বি এর সম্পর্ক সমানুপাতিক, আবার পি এর সাথে বি স্কোয়ার সম্পর্ক যখন আর কনস্ট্যান্ট। তো তুমি কিভাবে বুঝবা যে হচ্ছে এটা কোনটা কনস্ট্যান্ট বলছে? তুমি কিভাবে বুঝবা যে পি প্রপোর্শনাল ভি নিব না পি প্রপোর্শনাল বি স্কোয়ার নিব? এটা কিভাবে বুঝবা? তোমার তো এরকম কোশ্চেন হইতে পারে, ভাই আমি কিভাবে আইডেন্টিফাই করবো যে আমি কোনটা ইউজ করব? যদি দেখো একই কারেন্ট যাইতেছে তার মানে কারেন্ট কনস্ট্যান্ট। আর যদি দেখো যে না রোধ কনস্ট্যান্ট, কিন্তু তোমাকে বলে দিবে না যে রোধ কনস্ট্যান্ট, বলবে কি একটা লোড, একটা লোড, লোড, লোড মানেই বুঝে নিবা এটা রোধ, রোধ একই রোধ। একটা লোড কথা বলা মানেই বুঝে নিবা যে একই রোধ, তখন এই সূত্র নিয়ে অঙ্ক করতে হবে, তখন এই সূত্র নিয়ে অঙ্ক করতে হবে। ঠিক আছে, এখন এই যেগুলো আসবে এগুলাই বুঝাই দিছি, এগুলাই বুঝাই দিছি, শেষ। ওকে ওকে ওকে। কমেন্ট করলে কেন যে ব্লক দেয়, যে এটা আজকে দেখো ফেস করো, একটু ফেস করো যে না ভাই আসলে যে ব্লক দেয় উচিত কারণে দেয়। ব্লক না দিলে কমেন্ট হইতেই থাকে, হইতেই থাকে, হইতেই থাকে। এই কারণেই কিন্তু ব্লক দেই, ব্লক দেই। ঠিক আছে, আর কমেন্ট করলে ব্লক দিতে হবে প্রচুর। এই দেখ আমার হচ্ছে টেবিলে একটা হেয়ার ব্যান্ড পরে আছে। তো টকজিক স্টুডেন্টরা বলবে এটা হচ্ছে ওই যে আমার নামের শেষে দন্তার নয়কার না এর এর হেয়ার ব্যান্ড। ঠিক আছে, এটা এখানে ছিল, এটা এটার ইউজ আমি জানি না, ইউজ করি নাই কখনো। আচ্ছা ওকে ওকে, এখন হচ্ছে আমরা একটু পড়াতে যাই, একটু পড়াতে যাই। দেখো এই পি সমান বিআই এই সূত্রটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। পি সমান বি স্কোয়ার বাই আর এই সূত্রটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এগুলো সবচেয়ে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। কালকে 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 হচ্ছে একটা লাইভ হবে, হ্যাঁ, এটা গাইডলাইন নিয়ে কালকে লাইভ নিব গ্রামের গ্রামের ওয়েদারে, গ্রামের ওয়েদারে হচ্ছে কালকে একটা লাইভ নিব ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ওকে, এখন কথা হচ্ছে এই যে দেখো কিউ সমান আইটি, এই সূত্র সবাই কিন্তু জানে যে কিউ সমান আইটি। তো এখন আমি দুই পাশেই ভি নিলাম, বি কিউ ইকুয়াল টু ভিআইটি, তাহলে বলতে পারতেছি ভি কিউ সমান পিটি। এটা একটা সূত্র, এটাও একটা সূত্র, ভি কিউ সমান পিটি। তো এখন দেখো তোমাকে কোশ্চেন দিছে যে একটা বৈদ্যুতিক লাইনে, দেখো একটা বৈদ্যুতিক লাইনে হচ্ছে একটা বৈদ্যুতিক লাইনে এরকম ধরো দেওয়া আছে 6 অ্যাম্পিয়ার 220 ভোল্ট লেখা আছে, 220 ভোল্ট লেখা। 60 ওয়াটের কতগুলা বাতি নিরাপদে জ্বলবে? 60 ওয়াটের কতটি বাতি নিরাপদে জ্বলবে? নিরাপদে 60 ওয়াটের কতগুলা বাতি নিরাপদে জ্বলবে? এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, এটা আসে যে এটা হচ্ছে, হ্যাঁ ঘুরায় দেখাবো গ্রাম, সমস্যা নাই। দেখো 6 অ্যাম্পিয়ার 220 ভোল্ট, 6 অ্যাম্পিয়ার 220 ভোল্ট
এটা একটা লাইনে লিখা আছে, একটা বৈদ্যুতিক লাইনে লিখা লিখা তাহলে 60 ওয়াটের কতগুলা বাতি নিরাপদে জ্বালানো যাবে? ধরো বাতি n সংখ্যক বাতি নিরাপদে জ্বালানো যাবে, ধরো n সংখ্যক বাতি কি করা যাবে? নিরাপদে জ্বালানো যাবে। তাহলে n সংখ্যক বাতি হচ্ছে এই যে P সমান VI, VI 6 ইন্টু 220 ডিভাইডেড বাই 60, 22টা, 22টা, ঠিক আছে, 22টা বাতি কি করা যাবে? নিরাপদে জ্বালানো যাবে, নিরাপদে জ্বালানো যাবে। এই যে দেখো বলছে যে বৈদ্যুতিক লাইনে এত এম্পিয়ার এত ভোল্ট লেখা, 60 ওয়াটের কতগুলা বাতি নিরাপদে জ্বালানো যাবে? 60 ওয়াটের কতগুলা বাতি নিরাপদে জ্বালানো যাবে, জ্বালানো যাবে। তাহলে দেখো এখান থেকে আমি কি করবো, যে P সমান VI, VI তাহলে 2200, তো এই 2200কে ভাগ করবো 60 দিয়ে, ভাগ করলে 36.67 আসে। তো দশমিক যদি 36.99 আসে, তোমার অ্যান্সার হবে 36টা, 36টা নিরাপদে জ্বালানো যাবে। মানে এটাকে 37 তুমি লিখতে পারবে না, 36টা বাতি কি করা যাবে? নিরাপদে জ্বালানো যাবে। তুমি 37টা ইউজ করতে পারবে না, দশমিক বাদ 36টা, 36টা, ঠিক আছে, 36টা। ওকে, আরেকটা কোশ্চেন, এই যে দেখো একটা বৈদ্যুতিক বাল্বের গায়ে 40 ওয়াট 220 ভোল্ট লেখা, রোধ কত, প্রবাহ কত? এটা মেডিকেলে টানা 2বার আসছে, তোমরা জানো, গতবারও আসছে, তার আগে। এই কয়জন আছে ক্লাসে? একজন বলো তো। আমার এখানে 842 শো করতেছে, সেই কখন থেকে কমে গেছে স্টুডেন্ট, আমি বুঝতেছি কমে গেছে। ঠিক আছে, দেখো বলছে যে আমাকে এখানে 40 ওয়াট লেখা আছে, 40 ওয়াট লেখা আছে, ঠিক আছে, আর 220 ভোল্ট লেখা আছে, 220 ভোল্ট। তো এখান থেকে তুমি রোধ বের করবা, এখান থেকে প্রবাহ বের করবা, প্রবাহ বের করবা। কিভাবে বের করবা বলো, কিভাবে বের করবা? রোধ বের করবা, প্রবাহ বের করবা। তাহলে রোধ যদি বের করতে চাও তাহলে হচ্ছে B স্কয়ার বাই R, B স্কয়ার বাই P, B স্কয়ার বাই P। তাহলে B স্কয়ার বাই P মানে দেখো 220 গুণন 220, সরি 200 ভোল্ট, এটা 200 ভোল্ট। তাহলে 200 গুণন 200, 200 গুণন 200 ডিভাইডেড বাই 40, 40। তাহলে দেখো 1000, 1000 ওহম, 1000 ওহম, ঠিক আছে। তাহলে হচ্ছে তোমাকে যদি বলা হয় রোধ কত, B স্কয়ার বাই P, কারণ এই যে P সমান B স্কয়ার বাই R, তাহলে R সমান B স্কয়ার বাই P। আর তাহলে P সমান যদি VI হয়, P ইকুয়াল টু যদি VI হয়, তাহলে I ইকুয়াল টু হবে V বাই P বাই B, P বাই B, ঠিক আছে। তাহলে P কত বলো তো 40, B কত 200, 200, তাহলে 1/5 মানে 0.2, 0.2 অ্যাম্পিয়ার। এটা কিন্তু মেডিকেলে 2বার আসছে, টানা 2বার আসছে, মান সহ, এটা মান সহ আসছে 2বার। তাহলে এই যে কারেন্ট বের করা, রোধ বের করা দেওয়া পারবা কিনা? ক্ষমতা দেওয়া আছে, ভোল্টেজ দেওয়া আছে, কারেন্ট বের করা, রোধ বের করা পারবা কিনা বলো, পারবা কিনা বলো, বলো বলো, যে কারেন্ট বের করা, রোধ বের করা পারবা কিনা? বাকি কোশ্চেনগুলো সেম, দেখে নিলেই পারবা, নোট দেখে নিবা। আমি বলছি গুচ্ছের নোটটা দেখে নিতে হবে, গুচ্ছের নোটটা একটু পড়তে হবে, ঠিক আছে। দেখো এই যে একটা বৈদ্যুতিক হিটার এত ভোল্ট সরবরাহ করে, হিটারটি 600 ঘন্টা ব্যবহার করলে কত কিলোওয়াট আওয়ার শক্তি ব্যয় হবে? কত কিলোওয়াট ঘন্টা? তাহলে ক্ষমতাকে তোমার কিলোওয়াটে নিতে হবে, ক্ষমতা মানে হচ্ছে VI, VI, ঠিক আছে। এই যে দেখো B, এই যে I, এটার 1000 দিয়ে ভাগ করছি, যাতে যাতে কি হয়, কিলোওয়াটে চলে আসে। আর এই যে ঘন্টা দেওয়া আছে, তাহলে কিলোওয়াট ঘন্টা, কিলোওয়াট ঘন্টা, হ্যাঁ। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু এই যে ভিআইটি, 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 ভি কে আমরা 1000 দিয়ে ভাগ করছি যাতে কিলোওয়াটে চলে আসে, কিলোওয়াটে চলে আসে, হ্যাঁ। এরপরে দেখো এই যে 12 ওয়াট চিহ্নিত একটা বৈদ্যুতিক বাল্বের ভিতর দিয়ে 50 সেকেন্ডে 100 কুলম্ব চার্জ প্রবাহিত হয়, বাল্বের দুই প্রান্তের বিভব পার্থক্য কত? বাল্বের দুই প্রান্তের বিভব পার্থক্য কত? তাহলে এই যে ভি কিউ সমান পিটি, ভি কিউ সমান পিটি, ভি কিউ সমান পিটি, ভি কিউ সমান পিটি, ঠিক আছে। তাহলে 12 ওয়াটের মধ্য দিয়ে 50 সেকেন্ডে 100 কুলম্ব চার্জ, তাহলে আমাকে বলছে বিভব পার্থক্য কত? তাহলে এই যে পিটি ডিভাইডেড বাই কিউ, কিউ, তাহলে পি এর মান দেওয়া আছে 12 ওয়াট, টি এর মান দেওয়া আছে 50 সেকেন্ড, আর এটার মান দেওয়া আছে 100, তাহলে 6 ভোল্ট। ইজি আনসার। দেখো এই যে ভি কিউ সমান পিটি, ইজি আনসার। এটা বেগম রুকিয়াতে আসছে 19-20, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে 11-12, 11-12। হ্যাঁ, গুচ্ছের নোটে সব আছে, গুচ্ছের নোটে এমন কিছু নাই যেটা বাদ দিছি। গুচ্ছের নোট যদি কেউ পড়ো, তুমি প্রাইভেট পড়াইতে পারবা, অনেস্টলি বলতেছি। আমার গুচ্ছের নোট যদি কেউ কমপ্লিট করো, তুমি যে কোনো লেভেলের ইন্টারমিডিয়েট স্টুডেন্টসকে প্রাইভেট পড়াইতে পারবা, এবং খুব ভালোভাবে প্রাইভেট পড়াইতে পারবা। এবং গতবারের অনেক স্টুডেন্টস আমার নোট খাতা পড়ায়, অনেক স্টুডেন্টসকে পড়ায়। তবে পড়াইলে একটু ক্রেডিট দিও যে এটা সুমন ভাইয়ের নোট, ঠিক আছে, একটু ক্রেডিট দিও।
এবং নোট খাতা বাইরে শেয়ার করবা না, আমার ব্যাচের স্টুডেন্টসের বাইরে কেউ নোট শেয়ার করবা না। যতই তুমি হচ্ছে লুকোচুরি করে শেয়ারে কোর্সে ভর্তি হইছো, অনেকে আছে যে শেয়ারে ভর্তি হইছো, তারপরেও দয়া করে রিকোয়েস্ট থাকলো নোট খাতা কোর্সের বাইরের কেউ শেয়ার করবা না, ঠিক আছে? আচ্ছা, এটা অলরেডি পড়ায় ফেলছি। এই যে 25 ওয়াট 100 ওয়াট শ্রেণীতে যুক্ত, কোনটা উজ্জ্বলভাবে জ্বলবে? 25 বেশি উজ্জ্বলভাবে জ্বলবে, 25 বেশি উজ্জ্বল। কারণ কি? শ্রেণীতে হচ্ছে কম ক্ষমতা বেশি উজ্জ্বল, সমান্তরালে বেশি ক্ষমতা বেশি উজ্জ্বল, বেশি ক্ষমতা বেশি উজ্জ্বল, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে বেশি উজ্জ্বলভাবে জ্বলবে। এটা অলরেডি পড়ায় ফেলছি, এটা অলরেডি পড়ায় ফেলছি, 1800 ক্যালোরি। এই যে দেখো, ট্রানজিস্টর রেডিও 9 ভোল্ট দেওয়া আছে আর ক্ষমতা দেওয়া আছে 10 মিলিওয়াট। দেখো, আমাকে আবার বলতেছি, বলছে যে 9 ভোল্ট, বিভব পার্থক্য দেওয়া আছে 9 ভোল্ট, ক্ষমতা দেওয়া আছে 10 মিলিওয়াট। এই যে মিলিওয়াট আর মেগাওয়াট বুঝতে হবে, মেগা মানে বড় এম, এটা হচ্ছে মেগা, 10 টু দি পাওয়ার 6, ঠিক আছে? 10 টু দি পাওয়ার 6। ওকে ওকে ওকে। তাহলে এখন দেখো, এইখান থেকে আমাকে বলছে আই কত, তাহলে এই যে আই ইকুয়াল টু বললাম যে পি বাই ভি, তাহলে এই যে 10 মিলিওয়াট ডিভাইডেড বাই হচ্ছে কত বলতো? 9 দিয়ে কাউকে ভাগ করলে এটা হচ্ছে 1.1111, এভাবে আসতেই থাকবে, মিলি অ্যাম্পিয়ার, ঠিক আছে? 1.1 মিলি অ্যাম্পিয়ার। শেষ, এই টপিক শেষ, একটা বড় টপিক শেষ করলাম। হ্যাঁ, ঝাঁকানাকা টপিক, যেটা থেকে কোশ্চেন আসবেই। তাহলে অলরেডি 2 মার্কস কমন, 98 বাকি। তোমার বাকি মার্কস হচ্ছে 98 বা 40-এর মধ্যে বাকি আছে ম্যাথ ফিজিক্স 38-এর মধ্যে আমার অন্তরীকরণ ক্লাস 3টা যে করছো, ও 4 মার্কস লেখা দিব যে 4 মার্কসের মধ্যে 1 মার্কসও কম পাবা না। যে অন্তরীকরণের 3টা ক্লাস, ফ্রি 3টা ক্লাস কমপ্লিট করছো, 4-এ 4, একটা মার্কস কম হবে না, আরো বেশি হইতে পারে। যদি 5টা আসে 5টাও আসতে পারে, 4-এ 4, ঠিক আছে? ইনশাল্লাহ। যারা কণিকের ক্লাস করছো 2-এ 2, যারা বহুপদী করছো 100% শিওর যে একটা কমন পাবা বহুপদী থেকে। 2টা আসার সম্ভাবনা বেশি, তবে একটা আসবে, এটা শিওর। তাহলে এই মার্কস গুলা এইভাবে কাউন্ট করো, দেখবা যে তোমার পড়ার স্পৃহাটা বাইরে যাবে, হ্যাঁ, স্পৃহা বাইরে যাবে। বিদ্যুৎ বিল এত ইম্পর্টেন্ট না, বিদ্যুৎ বিলের এখানে যে এইটা ইম্পর্টেন্ট। 1 কিলোওয়াট আওয়ার মানে কত? 1 কিলোওয়াট আওয়ার মানে হচ্ছে 3636 ইন্টু 10 টু দি পাওয়ার 6 জুল, অথবা 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 জুল, অথবা 36 গুণন 10 টু দি পাওয়ার 5 জুল, ঠিক আছে? কিলোওয়াটে নিতে হবে। বিদ্যুৎ বিল বের করার শর্ত হচ্ছে কিলোওয়াটে নিতে হবে, ঠিক আছে? হ্যাঁ, ইউটিউবে দিয়েছি। তাহলে বিদ্যুৎ বিল ইকুয়াল টু, খেয়াল করো, বিদ্যুৎ বিল ইকুয়াল টু ক্ষমতা হচ্ছে কিলোওয়াটে, ক্ষমতা। বাতির সংখ্যা, কয়টা বাতি জ্বলতেছে, বাতির সংখ্যা, সব গুণ করতে হবে, কোনো ভাগ নাই। সময়টা নিতে হবে সময়টা হচ্ছে আওয়ারে নিতে হবে। এরপরে হচ্ছে প্রতি ইউনিটের দাম, মূল্য ইনটু মাস বা দিন সংখ্যা। শেষ। বিদ্যুৎ বিলের হিসাবটা একটু খেয়াল করো, ক্ষমতাকে কিলোওয়াটে নিবা, বাতির সংখ্যা, সময়কে আওয়ারে নিবা, ইউনিটের মূল্য ইনটু দিন সংখ্যা, ঠিক আছে? সব গুণ করতে হবে। ধরো এটা হচ্ছে সাদিয়াদের বাসা, সাপোজ কৃষিতে প্রথম হবে সাদিয়াদের বাসা, অলরেডি কিন্তু চিটাগাঙে তৃতীয় হয়ে গেছে। তো সাদিয়াদের বাসাই হচ্ছে ধরো 100 ওয়াটের 10টা বাতি, 100 ওয়াটের 10টি বাতি প্রতিদিন ধরো হচ্ছে 2 ঘন্টা জ্বলে, সাদিয়াদের বাসায় 100 ওয়াটের 10টা বাতি প্রতিদিন কয় ঘন্টা জ্বলে? 2 ঘন্টা জ্বলে। এপ্রিল মাসের বিদ্যুৎ বিল বের করতে হবে, এপ্রিল মাসের বিল বের করতে হবে। প্রতি ইউনিটের দাম হচ্ছে, 1 ইউনিটের দাম হচ্ছে 3 টাকা করে, 1 ইউনিটের দাম হচ্ছে 3 টাকা করে। বলো বিল কত হবে? বলো দ্রুত। আমার একটু পানি খাওয়া ফরজ হয়ে গেছে, তারপরে পানি একবারে খাইতে হবে আর কি, সমস্যা নাই। আরে আমি বহুপদী যা পড়াইছি এটাই কোশ্চেন, সোজা কথা। বহুপদীর ফ্রি ক্লাস করো ভাই, ফ্রি ক্লাস গুলারে গুরুত্ব দিতে হবে। ফ্রি ক্লাস ম্যাথের ফ্রি ক্লাস 100-তে 100 নিছি, কেউ বলতে পারবে না। অন্তরীকরণ ক্লাস যারা করছে তারা জানে
যে অন্তরীকরণ কি পড়াইছি। ঠিক আছে, যারা ক্লাস করছে এরা বুঝবে। ওকে, তাহলে বিল কত হবে দেখো, এই যে 18,000, 1,80,000 টাকা, 1,80,000 শেষ। এই ফকির একদিনেই ফকির, একদিন বিল দিয়েই ফকির। 1,80,000 টাকা যদি বিল হয় তাহলে এটা হইলো কিছু। 100 ওয়াটের 10টা বাতি, এটাকে কিলো ওয়াটে নিতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হবে। 10টা বাতি 2 ঘন্টা জ্বলে। এপ্রিল মাস 3 টাকা দাম, এপ্রিল মাসে 30 দিন, 30 দিন। তাহলে এই যে এই 10, 100, 1000 কাটা, তাহলে 6, 3, 6, 18, 180 টাকা, 180 টাকা। ঠিক আছে, স্ট্যান্ডার্ড বিল আসছে 180 টাকা বিল, 180 টাকা, 180 টাকা। এই যে দেখো 100 ওয়াটের একটা বাতি 4 ঘন্টা জ্বলে, প্রতি ইউনিটের দাম 2 টাকা হলে এপ্রিল মাসের বিল কত? এই যে 100/1000, 100কে 1000 দিয়ে কেন ভাগ দিছি? কারণ এটা তো আছে ওয়াটে, এটাকে কিলো ওয়াটে নিতে হবে। আমি আবার বলতেছি কিলো ওয়াটে নিতে হবে। আর সময় ঘন্টাতেই থাকে, ঘন্টাতে না থাকলে ঘন্টাতে নিয়ে নিবা। ঠিক আছে, ঘন্টাতে নিয়ে নিবা। 24 টাকা, 24 টাকা। ঠিক আছে, 24 টাকা। ওকে ওকে, বলো যে এটা পারবা কিনা। কনসেপ্ট 2 শেষ, কনসেপ্ট 2 এটা শেষ। এখন আমরা কনসেপ্ট 3 তে যাব, কনসেপ্ট 3 তে যাব। কনসেপ্ট 3 আর 2টা কনসেপ্ট, মানে এটার পরে আর একটা কনসেপ্ট, কনসেপ্ট 3 পারবা কিনা বলো। ক্লাস মনে হয় আমাদের মোস্ট অফ দা টাইম 1 ঘন্টা ক্রস করছে, তাই না? 1 ঘন্টা ক্রস করছে, 1 ঘন্টা 10 মিনিট মেবি হয়েছে। ঠিক আছে, ইনশাল্লাহ পারবো, ইনশাল্লাহ পারবো, ইনশাল্লাহ পারবো। ওকে, বাকি টপিক 2টা ছোট আছে, বাকি টপিক 2টা ছোট আছে, বাকি টপিক 2টা ছোট আছে। দেখো কনসেপ্ট 3 হচ্ছে গ্যালভানোমিটার আর শান্ট। ঠিক আছে, কনসেপ্ট 3 হচ্ছে আমাদের কি বলো, গ্যালভানোমিটার এবং শান্ট। গ্যালভানোমিটার ও শান্ট, গ্যালভানোমিটার ও শান্ট, গ্যালভানোমিটার ও শান্ট। এটা একটু মনোযোগ দিতে হবে ভাই, আবার বলতেছি মনোযোগ দিতে হবে। ধরো এই যে একটা বর্তনী, একটা বর্তনী, হ্যাঁ, এটা হচ্ছে গ্যালভানোমিটার, এটা হচ্ছে গ্যালভানোমিটার। আর এই গ্যালভানোমিটারের সাথে সমান্তরালে যুক্ত করতে হয় শান্ট। গ্যালভানোমিটারের সাথে শান্ট কেন যুক্ত করতে হয় বলো তো? মানে কি কারণে, কি পারপাসে তুমি শান্ট ইউজ করবা? কারণ গ্যালভানোমিটারে যখন প্রবাহটা অনেক বাইরে যায়, উচ্চ প্রবাহ কমানোর জন্য শান্ট ব্যবহার করা হয়, যাতে কারেন্টটা গ্যালভানোমিটার দিয়ে যায়, সরি শান্ট দিয়ে যায়, যাতে প্রবাহটা শান্ট দিয়ে চলে যায়, গ্যালভানোমিটারের প্রবাহের চাপটা কমে, কারেন্টের মানটা কমে। ঠিক আছে, এই কারণেই কিন্তু শান্ট ব্যবহার করা হয়। তো কারেন্ট যদি বেশি পরিমাণ শান্ট দিয়ে যাইতে হয় তাহলে শান্টের রোধ কেমন হইতে হবে বলো তো? অল্প না বেশি? শান্টের রোধ কি বেশি হবে না অল্প হবে? যেহেতু শান্ট দিয়ে বেশি কারেন্ট যাবে। ঠিক আছে, শান্টের ভিতর দিয়ে যেহেতু হচ্ছে, হ্যাঁ, গ্যালভানোমিটারকে রক্ষা করবা, যেহেতু প্রবাহ যাতে পুইরা না যায়, অতিরিক্ত কারেন্ট যাতে না যায়। ঠিক আছে, অতিরিক্ত কারেন্ট যাতে না যায়, যাতে পুইরা না যায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে কি করব, শান্ট ব্যবহার করব। তাহলে শান্টের রোধ হচ্ছে অল্প মানের রোধ। এই যে দেখো, এই যে দেখো, গ্যালভানোমিটার বা সূক্ষ্ম সুবেদী বৈদ্যুতিক যন্ত্রের মধ্য দিয়ে যাতে উচ্চ মাত্রার বিদ্যুৎ প্রবাহিত হইতে না পারে, উচ্চ মাত্রার বিদ্যুৎ, এই কারণে সমান্তরালে ব্যবহার করতেছি স্বল্প মানের রোধ, এইটাকেই বলবো শান্ট। এই যে দেখো, এটার সাথে কিভাবে যুক্ত করছি, সমান্তরালে যুক্ত করছি। সমান্তরালে অল্প মানের, অল্প মানের রোধ যুক্ত করবা, অল্প মানের রোধ। তাহলে সমান্তরালে স্বল্প মানের রোধ যুক্ত করলে এটাকে বলবো শান্ট। তাহলে শান্টের রোধ যদি 0 হয়, শান্টের রোধ 0, তাহলে সকল প্রবাহ শান্ট দিয়ে চলে যাবে। ধরো শান্টের মধ্যে কোনো রোধ নাই, কোনো রোধ নাই, শর্ট সার্কিট, শর্ট সার্কিট, শান্টের মধ্যে কোনো রোধ নাই, শর্ট সার্কিট দিয়ে দিছি, তাহলে প্রবাহ সবগুলা কিন্তু শান্ট দিয়ে যাবে। বুঝার চেষ্টা করো, এখানে কোনো রোধ নাই, নো রেজিস্ট্যান্স, শর্ট সার্কিটের মতো, তাহলে সকল প্রবাহ এদিক দিয়ে চলে যাবে। তাহলে শান্টের রোধ যদি 0 হয় তাহলে সকল প্রবাহ শান্ট দিয়ে চলে যাবে। আর ধরো শান্টের রোধ অনেক বেশি, ধরো শান্টের রোধ হচ্ছে অনেক বেশি, অনেক বেশি, একদম বড় বড় শান্টের রোধ, তাহলে মানে অনেক দেয়াল, একটা দেয়াল বাধা, তো এদিক দিয়ে কি প্রবাহ যাবে? যাবে না। যদি শান্টের রোধটা অসীম হয়, মানে অনেক বেশি রোধ হয়, তাহলে সকল প্রবাহ গ্যালভানোমিটার দিয়ে যাবে, কারণ শান্টের মধ্যে বাধা প্রাপ্ত হবে। শান্টের রোধ যদি অনেক বেশি হয়ে যায়, অসীম হয়ে যায়, তাহলে সকল প্রবাহ যাবে গ্যালভানোমিটার দিয়ে। আর যদি শান্টের রোধ 0 হয়ে যায় তাহলে সকল প্রবাহ যাবে শান্ট দিয়ে।
ঠিক আছে, তাহলে শূন্য হইলে শান্ট দিয়ে যাবে, অসীম হইলে গ্যালভানোমিটার দিয়ে যাবে। আর এই যে জি প্লাস এস বাই এস, এটাকে বলবো শান্টের গুণন ক্ষমতা বা গুণক, শান্টের গুণক বা গুণন ক্ষমতা, শান্টের গুণক বা গুণন ক্ষমতা, এটাই বলবো, এটাই বলবো, হ্যাঁ এটাই বলবো। ওকে ওকে ওকে। এখন দেখো অ্যামিটার, অ্যামিটার, এখন দেখো অ্যামিটার, একটু চিত্রটা বোঝার চেষ্টা করো, এক চিত্র দিয়েই শেষ। এক চিত্র দিয়েই শেষ। এটা হচ্ছে গ্যালভানোমিটার, এটা হচ্ছে অ্যামিটার, এটা হচ্ছে শান্ট, এটা হচ্ছে ভোল্টমিটার, ভোল্টমিটার। কোশ্চেন হচ্ছে অ্যামিটারকে বর্তনীর সাথে, কোশ্চেন হচ্ছে অ্যামিটারকে বর্তনীর সাথে কিভাবে যুক্ত করা হয়। দেখো অ্যামিটারকে বর্তনীর সাথে কিভাবে যুক্ত করা হয়েছে, অ্যামিটার নিজে শ্রেণীতে যুক্ত হয়েছে, কিন্তু অ্যামিটারের সাথে রোধ কিভাবে যুক্ত করা হয়েছে, সমান্তরালে। ঠিক আছে, অ্যামিটার নিজে যুক্ত হয় শ্রেণীতে, কিন্তু অ্যামিটারের সাথে রোধ যুক্ত করা হয় সমান্তরালে। আবার ভোল্টমিটারের ক্ষেত্রে আলাদা, ভোল্টমিটার নিজে যুক্ত হয়েছে সমান্তরালে, কিন্তু এর সাথে রোধ যুক্ত হবে শ্রেণীতে, শ্রেণীতে। ঠিক আছে, এর সাথে নিজে যুক্ত হবে শ্রেণীতে। এই যে বাল্লুকে শেয়ার করছে ভর্তি হয়েছে, ঠিক আছে, এই যে দেখো বাল্লুকে নিশ্চিত, কারণ আইডির নাম দেখেই বোঝা যাচ্ছে ফেক, ফেক, এরকম ফেক আইডি খুলছে আর এরকম 2-3 জন করে ভর্তি হয়েছে। ঠিক আছে, তাহলে হচ্ছে দেখো অ্যামিটার নিজে যুক্ত হবে শ্রেণীতে, ভোল্টমিটার নিজে যুক্ত হবে সমান্তরালে, অ্যামিটারের সাথে রোধ যুক্ত হবে সমান্তরালে, ভোল্টমিটারের সাথে শ্রেণীতে, শ্রেণীতে। তাহলে এই যে দেখো বর্তনীর বিদ্যুৎ প্রবাহ সরাসরি অ্যাম্পিয়ার এককে মাপার জন্য অ্যামিটার ব্যবহার করা হয়। এই যন্ত্রের নাম হচ্ছে অ্যামিটার। অ্যামিটারকে বর্তনীর সাথে শ্রেণীতে যুক্ত করা হয়, নিজে নিজে যুক্ত হয় শ্রেণীতে। ঠিক আছে, গ্যালভানোমিটারের সাথে স্বল্প মানের রোধ সমান্তরালে যুক্ত করে অ্যামিটার গঠন করা হয়। ঠিক আছে, অ্যামিটার গঠন করা হয়। তাহলে গ্যালভানোমিটারের সাথে, গ্যালভানোমিটারের সাথে অ্যামিটার কিভাবে গঠন করা হয় বলো, গ্যালভানোমিটারের সাথে অ্যামিটার কিভাবে গঠন করা হয়। আমরা হচ্ছে এই যে এখান থেকে মোটামুটি অ্যামিটারের সাথে কিভাবে যুক্ত করতেছি শ্রেণীতে, আর অ্যামিটারের সাথে রোধ যুক্ত করতেছি সমান্তরালে, সমান্তরালে। ঠিক আছে, তাহলে অ্যামিটারের পাল্লা বৃদ্ধি কত হবে, অ্যামিটারের পাল্লা বৃদ্ধি হবে r ডিভাইডেড বাই n মাইনাস ওয়ান, r ডিভাইডেড বাই n মাইনাস ওয়ান, r ডিভাইডেড বাই n মাইনাস ওয়ান। হ্যাঁ, তাহলে n এর মানটা পরিচয় কি, যতটুকু মাপতে হবে ডিভাইডেড বাই যতটুকু মাপা যায়, যতটুকু মাপতে হবে ডিভাইডেড বাই যতটুকু মাপা যায়, যতটুকু মাপতে হবে যতটুকু মাপা যায়, মাপা যায়। ভোল্ট মিটারটা খেয়াল করো, ভোল্ট মিটারটা কি, বিভব পার্থক্য সরাসরি ভোল্ট এককে মাপা হয়, এটাকে বলবো ভোল্ট মিটার। তাহলে বিভব পার্থক্য সরাসরি ভোল্ট এককে মাপা হয়, এটাকে বলবো ভোল্ট মিটার। ভোল্ট মিটার নিজে যুক্ত হয় সমান্তরালে, ভোল্ট মিটারের সাথে রোধ যুক্ত হয় শ্রেণীতে, শ্রেণীতে। ঠিক আছে, তাহলে ভোল্ট মিটার যেহেতু শ্রেণীতে যুক্ত হয়, তাহলে রোধের পাল্লা বৃদ্ধি হবে r ইন্টু n মাইনাস ওয়ান, আর অ্যামিটারেরটা হবে r ডিভাইডেড বাই n মাইনাস ওয়ান। এটা হচ্ছে ডিভাইডেড কারণ সমান্তরালে, এই যে সমান্তরালে, আর এটা হচ্ছে শ্রেণীতে এই কারণে ইন্টু r ইন্টু n মাইনাস ওয়ান। তাহলে n এর পরিচয় কি, যতটুকু মাপতে হবে, কতটুকু মাপতে হবে ডিভাইডেড বাই যতটুকু মাপা যায়, যায়। ঠিক আছে, যতটুকু মাপা যায়। এখন দেখো এই যে গ্যালভানোমিটারের প্রবাহ যদি তুমি বের করতে চাও, গ্যালভানোমিটারের প্রবাহ, তাহলে উপরে রোধ দিতে হবে শান্টের, নিচে গ্যালভানোমিটারের শান্টের রোধ ইন্টু মোট প্রবাহ, মোট প্রবাহ। ঠিক আছে, মোট প্রবাহ। ওকে, আর ধরো যে শান্টের প্রবাহ যদি হচ্ছে এরকম, শান্টের প্রবাহ বের করা, তাহলে যে জি ডিভাইডেড বাই এস প্লাস এস, জি প্লাস এস, জি ডিভাইডেড বাই জি প্লাস এস ইন্টু আই, ইন্টু আই। ঠিক আছে, ইন্টু আই। তাহলে শান্টের রোধ বের করতে চাইলে উপরে হবে গ্যালভানোমিটারের, সরি শান্টের প্রবাহ বের করতে চাইলে উপরে হবে গ্যালভানোমিটারের কি রোধ, আর নিচে হবে গ্যালভানোমিটার প্লাস শান্ট। আর গ্যালভানোমিটারের প্রবাহ বের করতে চাইলে উপরে হবে শান্টের রোধ, শান্টের রোধ। তাহলে বলো তো, ধরো গ্যালভানোমিটারের রোধ হচ্ছে 90 ওহম, 90 ওহম। ঠিক আছে, গ্যালভানোমিটারের রোধ হচ্ছে 90 ওহম, 90 ওহম। ধরো যে আমি শান্টের রোধ দিলাম 10 ওহম, 10 ওহম। ঠিক আছে, তাহলে গ্যালভানোমিটারের প্রবাহ কত বলো, গ্যালভানোমিটারের প্রবাহ কত বলো, বলো।
90 ওহমের একটা রোধ গ্যালভানোমিটারের সাথে শান্টের রোধ হচ্ছে 10 ওহম, গ্যালভানোমিটারের প্রবাহ কত? মোট প্রবাহের 0.1 গুণ বা 10%। মোট প্রবাহের 10%। মোট প্রবাহের 10%। মোট প্রবাহের কি 10% বা 0.1 গুণ, 0.1 গুণ বা মোট প্রবাহের কি 10%। 10%। মোট প্রবাহ, হ্যাঁ 10%, 10%। ওকে, ধরো 100 ওহম রোধের একটি গ্যালভানোমিটার, 100 ওহম রোধের একটা গ্যালভানোমিটার 10 মিলি অ্যাম্পিয়ার মাপতে পারে, মাপতে পারে। 10 অ্যাম্পিয়ার মাপতে কি করতে হবে? ঠিক আছে, মাপতে কি করতে হবে? মান সহ লেখা রাখো যে মান সহ। এই কোশ্চেন আসার সম্ভাবনা 1000%। এই টপিক না, এই কোশ্চেনটাই আসার সম্ভাবনা 1000%। এই কোশ্চেনটা মান সহ, ঠিক আছে, মান সহ আসার সম্ভাবনা 1000%। তাহলে 100 ওহম রোধের একটা গ্যালভানোমিটার 10 মিলি অ্যাম্পিয়ার তড়িৎ মাপতে পারে বা নিরাপদে গ্রহণ করতে পারে। নিরাপদে গ্রহণ করতে পারে মানে ওইটাই মাপতে পারে, মাপতে পারে। তাহলে 10 অ্যাম্পিয়ার মাপতে কি ব্যবস্থা করতে হবে? তাহলে এন এর মান হচ্ছে যতটুকু মাপতে হবে ডিভাইডেড বাই যতটুকু মাপা যায়, যতটুকু মাপা যায়। তাহলে 1000। তাহলে পাল্লা বৃদ্ধি কতটুকু করতে হবে? পাল্লা বৃদ্ধি করতে হবে 1000 মাইনাস 1। তাহলে 100কে 999 দিয়ে ভাগ করা যে কথা, 1000 দিয়ে ভাগ করা একই কথা, 0.1001 ওহম। এই এত ওহম রোধ কিভাবে যুক্ত করতে হবে? সমান্তরালে। এত ওহম রোধ সমান্তরালে যুক্ত করতে হবে, কারণ অ্যামিটারের সাথে রোধ কিভাবে যুক্ত করতে হয়? সমান্তরালে যুক্ত করতে হয়। অ্যামিটারের রোধ কিভাবে যুক্ত করতে হয়? সমান্তরালে। সমান্তরালে যুক্ত করতে হবে, সমান্তরালে যুক্ত করতে হবে, যুক্ত করতে হবে। বুঝছো এই কোশ্চেন? বুঝছো কিনা? কে কে বুঝো নাই? এই যে দেখো কোশ্চেনটা দেখতেছি, 100 ওহম রোধের গ্যালভানোমিটার 10 মিলি অ্যাম্পিয়ার তড়িৎ নিরাপদে গ্রহণ করতে পারে। 10 অ্যাম্পিয়ার মাপার জন্য কত রোধ শান দরকার? রুয়েটে আসছে, বিআরইউআর, খুলনা, অনেক 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 হিউজ হিউজ হিউজ। তাহলে যে পাল্লা বৃদ্ধি হচ্ছে আর ডিভাইডেড বাই n-1। এন এর পরিচয় হচ্ছে যতটুকু মাপতে হবে ডিভাইডেড বাই যতটুকু মাপা যায়, যতটুকু মাপা যায়। আবার বুঝাচ্ছি, আবার বুঝাচ্ছি। 10 মিলি অ্যাম্পিয়ার মাপতে পারে, তাহলে যতটুকু মাপতে পারে এটা হচ্ছে নিচে থাকবে। মিলি অ্যাম্পিয়ারের কারণে এই যে 10⁻³ দিছি। আর 10 অ্যাম্পিয়ার মাপতে হবে, যতটুকু মাপতে হবে এটা উপরে। তাহলে এন এর মান হচ্ছে 1000। এই যে 10 10 কাইটা দাও, 10⁻³ উপরে যায় 1000 হবে, 1000 হবে। তাহলে এই যে পাল্লা বৃদ্ধি, অ্যামিটারের পাল্লা বৃদ্ধি কি বলতো? আর ডিভাইডেড বাই n-1। তো n আছে 100, n এর মান 1000, তাহলে 0.01001 হচ্ছে কি হবে? সমান্তরালে যুক্ত করতে। এখন বুঝছো? এখন বুঝছো কিনা? আরে সমান্তরালের ব্যাপার তো আগেই বুঝাইলাম রে ভাই। এর তাহলে কি বুঝলা? এখানে সমান্তরালে কেন যুক্ত করতে? অ্যামিটারের সাথে যত রোধই যুক্ত করবা সবই তো সমান্তরালে। শান্ত অ্যামিটারের সাথে সমান্তরালে আছে না? শান্ত অ্যামিটারের সাথে সবসময় সমান্তরালে থাকবে। তো শান্টের অ্যামিটারের সাথে যেই রোধই তুমি যুক্ত করবা সব রোধ সমান্তরালে যুক্ত করতে হবে, এবং অ্যামিটারকে নিজে যুক্ত করতে হবে শ্রেণীতে। অ্যামিটার নিজে শ্রেণীতে যুক্ত, কিন্তু ওর সাথে রোধ থাকবে সমান্তরালে। আর ভোল্টমিটার হচ্ছে নিজে সমান্তরালে যুক্ত, কিন্তু এর সাথে শান্ট থাকবে শ্রেণীতে, শ্রেণীতে, শ্রেণীতে। ভোল্টমিটারের সাথে রোধ থাকবে শ্রেণীতে। মনোযোগ দাও ভাই, মনোযোগ দাও। এই কারণে ভোল্টমিটারের পাল্লা বৃদ্ধি হবে S = R × n-1। গুণ করতে হবে, গুণ। আর অ্যামিটারের ক্ষেত্রে ভাগ করতে হবে যেহেতু সমান্তরাল। ঠিক আছে, আশা করি বুঝছো, আশা করি বুঝছো। ওকে, এখন ধরো যে গ্যালভানোমিটারের হচ্ছে, গ্যালভানোমিটারের রোধ 20 ওহম এবং গ্যালভানোমিটারের প্রবাহ হচ্ছে মোট প্রবাহের, গ্যালভানোমিটারের প্রবাহ হচ্ছে মোট প্রবাহের 1%, মানে 1/100, 1/100 অংশ, 1/100। আমাকে বলতে হবে এই এস কত, আমাকে বলতে হবে এস কত, এস। শান্টের রোধ কত, শান্টের রোধ কত, শান্টের রোধ কত বলো, শান্টের রোধ কত? তাহলে দেখো
এই যে আই জি ডিভাইডেড বাই আই, এটাই ইকুয়াল টু লিখতে পারবো শান্টের রোধ ডিভাইডেড বাই গ্যালভানোমিটার প্লাস শান্ট। দেখো এইটুকুর মান দেওয়া আছে 1/100, মানে 1%, 1/100। তাহলে শান্টের মান এখানে এস জি প্লাস জি এর মান হচ্ছে 20 প্লাস এস। তাহলে দেখো 100 এস ইকুয়াল টু 20 প্লাস এস, তাহলে বলতে পারি 99 এস ইকুয়াল টু 20। সুতরাং এস এর মান হচ্ছে 20 কে 99 দিয়ে ভাগ করা যে কথা, 100 দিয়ে ভাগ করা একই কথা, 0.2। পারবা কিনা বলো? এই গ্যালভানোমিটার শান্ট শেষ, গ্যালভানোমিটার শান্ট শেষ। পারবা কিনা জানাও, দ্রুত জানাও, গলায় আর কথা বলা বের হচ্ছে না। পারবা কিনা? এই যে এই কোশ্চেন জিএসটি নোটে আছে, দেখে নিও। হ্যাঁ, এটা ভোল্ট মিটারের পাল্লা বৃদ্ধি। ভোল্ট মিটারের পাল্লা বৃদ্ধি হবে আর ইন্টু এন মাইনাস ওয়ান। এন এর মান যতটুকু মাপতে হবে ডিভাইডেড বাই যতটুকু মাপা যায়। যে এন এর মান 10, তাহলে 10 ইন্টু এন মান 9000 ওহম শ্রেণীতে যুক্ত করতে হবে। ভোল্ট মিটারের সাথে রোধ যুক্ত করতে হবে শ্রেণীতে, আর অ্যামিটারের সাথে সমান্তরালে। এই যে দেখো হুইটস্টোন ব্রিজ, মিটার ব্রিজ। তাহলে মিটার ব্রিজ, পোস্ট অফিস বক্স, পোটেনশিওমিটারটা হচ্ছে বিভব পতন নীতিতে কাজ করে। মিটার ব্রিজ আর পোস্ট অফিস বক্স এই দুইটা কাজ করে হুইটস্টোন ব্রিজ নীতিতে, আর পোটেনশিওমিটার কাজ করে বিভব পতন নীতিতে কাজ করে পোটেনশিওমিটার। এই যে ব্যবহারগুলো একটু কাইন্ডলি শিখতে হবে। ব্যবহার এটা গুচ্ছের নোটে দেওয়া আছে, হ্যাঁ গুচ্ছের নোটে দেওয়া আছে, ব্যবহারটা শিখতে হবে। মিটার ব্রিজ রোধ এবং আপেক্ষিক রোধ মাপা যায়। পোস্ট অফিস বক্স অতি উচ্চ রোধ অতি কম রোধ মানে রোধ মাপার কাজে। পোটেনশিওমিটার হচ্ছে সবগুলা মাপার কাজে। এভিওমিটার বা এটাকে বলা হয় মাল্টিমিটার, এটাতে আই মাপা হয়, ভি মাপা হয়, আর মাপা হয়, সব মাপা হয়, এটাকে বলা হয় মাল্টিমিটার। কোনটা হচ্ছে কি মাপতে ব্যবহার করে? যন্ত্রের ব্যবহার শিখতে হবে, যন্ত্রের ব্যবহার, এটা থিওরিটিক্যালের জন্য ইম্পর্টেন্ট। যেমন আমরা জানি অ্যামিটার দিয়ে কি মাপো? কারেন্ট মাপো। ভোল্ট মিটার দিয়ে কি মাপো? বিভব পার্থক্য মাপো। ভোল্ট মিটার দিয়ে বিভব পার্থক্য, অ্যামিটার দিয়ে কারেন্ট, মিটার ব্রিজ দিয়ে রোধ এবং আপেক্ষিক রোধ, পোস্ট অফিস বক্স দিয়ে অতি উচ্চ রোধ অতি কম রোধ, পোটেনশিওমিটার দিয়ে সবই মাপা হয়। এটা শিখতে হবে। হ্যাঁ, এখন দেখো এই যে মিটার ব্রিজের একটা অঙ্ক আছে, হুইটস্টোন ব্রিজের একটা অঙ্ক আছে, এখান থেকে দুইটা করলেই হবে। তাহলে একটা দেখো মিটার ব্রিজ, হ্যাঁ কারেন্ট গেছে চলিয়া। ওকে, দেখো তাহলে মিটার ব্রিজ, আমি একটু ফ্ল্যাশ অন করি, ওয়েট। তাহলে মিটার ব্রিজের ক্ষেত্রে সূত্র হচ্ছে পি বাই কিউ ইকুয়াল টু এল বাই 100 মাইনাস এল, তাহলে এই পি হচ্ছে বাম ফাঁকে রোধ। দুইটা ফাঁক আছে, একটা হচ্ছে বাম ফাঁকে রোধ, টকজিক স্টুডেন্টরা অন্য কিছু মনে করবে। হ্যাঁ, আরেকটা হচ্ছে ডান ফাঁকে রোধ, ঠিক আছে। ওকে, আর এলটা হচ্ছে এই যে বাম প্রান্ত মানে বাম ফাঁক থেকে সাম্য বিন্দুর দূরত্ব, বাম ফাঁক থেকে হচ্ছে সাম্য বিন্দুর দূরত্ব। হ্যাঁ, এটা হচ্ছে অবশ্যই সেন্টিমিটার এককে, যেটা পাবা এটা হচ্ছে সেন্টিমিটার এককে। সেন্টিমিটারকে মিটারে পরে নিতে পারো। হ্যাঁ, কারেন্ট গেছে আর কি, এটা নো প্রবলেম, আমাদের কারেন্ট কোনো রকম সমস্যা নাই, ঠিক আছে। ওকে, তাহলে হচ্ছে পি বাই কিউ। হ্যাঁ, টকজিক স্টুডেন্টসরা বলবে যে হচ্ছে রূপের ঝলকে ক্লাস নিচ্ছে, রূপের আলোয় ক্লাস নিচ্ছে, এরকম। ওকে, ঠিক আছে। তাহলে পি বাই কিউ আর এল বাই হচ্ছে 100 মাইনাস এল। এখন ধরো যে হচ্ছে এই বাম ফাঁকে হচ্ছে 4 ওহম, ডান ফাঁকে রোধ দিছো 6 ওহম। এল এর মান কত হবে বলো? দ্রুত বলো। ঠিক আছে, এই যে এই কোশ্চেন মান সহ আসবে, লেখা রাখো মান সহ। তাহলে এই যে দেখো বাম ফাঁকে রোধ হচ্ছে 4, ডান ফাঁকে 6, তাহলে এল বাই 100 মাইনাস এল। ওকে,
তাহলে দেখো এই যে 6L ইকুয়াল টু 4L, 400 মাইনাস 4L, 4L, ঠিক আছে। তাহলে দেখো আমাদের হচ্ছে 10L ইকুয়াল টু 400, সুতরাং এল হচ্ছে 40 সেন্টিমিটার, 40 সেন্টিমিটার বা 0.4 মিটার। এই দূরত্বটা কই থেকে বলো? বাম প্রান্ত থেকে, বাম প্রান্ত থেকে। এই দূরত্বটা হচ্ছে বাম প্রান্ত থেকে, বাম প্রান্ত থেকে দূরত্ব হচ্ছে 0.4 মিটার, 0.4 মিটার বাম প্রান্ত থেকে, বাম প্রান্ত থেকে, হ্যাঁ বাম প্রান্ত থেকে 0.4 মিটার। ওকে, তাহলে মিটার ব্রিজ থেকে আসলে এই একটা সূত্রেরই কোশ্চেন, একটা সূত্র। এখন হুইটস্টোন ব্রিজটা ইম্পর্টেন্ট, হুইটস্টোন ব্রিজটা দেখতে হবে। হুইটস্টোন ব্রিজ, হুইটস্টোন ব্রিজ, হুইটস্টোন ব্রিজ, হ্যাঁ হুইটস্টোন ব্রিজ, হুইটস্টোন ব্রিজ। তাহলে হুইটস্টোন ব্রিজের ক্ষেত্রে পি বাই কিউ আর বাই এস, আর বাই এস। যদি সাম্যাবস্থা থাকে, এটা হচ্ছে সাম্যাবস্থার শর্ত, এটাকে বলবো সাম্যাবস্থার শর্ত, শর্ত। এখন ধরো একটা বিন্দুতে হচ্ছে কত আছে? একটা বিন্দুতে আছে হচ্ছে ধরো 6, আরেকটাতে আছে 18, আরেকটাতে আছে 10, আরেকটাতে আছে 20। চতুর্থ বাহুতে কত রোধ কিভাবে যুক্ত করলে সাম্যাবস্থা প্রাপ্ত হবে বলো? চতুর্থ বাহুতে কত রোধ কিভাবে যুক্ত করলে সাম্যাবস্থা প্রাপ্ত হবে? ঠিক আছে, তাহলে যে দেখো 6/18, 10 যেহেতু চতুর্থ বিন্দু বলছে, চতুর্থ বিন্দুটা আমরা উজ্জ্ব রাখবো, উজ্জ্ব রাখবো। তাহলে এস এর মান হচ্ছে 30 ওহম। তার মানে আমার দরকার 30 ওহম, আছে 20 ওহম, বেশি দরকার কম আছে, তাহলে এটা হচ্ছে শ্রেণীতে যুক্ত করতে হবে। তাহলে যে 30 মাইনাস 20, 10 ওহম শ্রেণীতে, 10 ওহম শ্রেণীতে যুক্ত, 10 ওহম শ্রেণীতে যুক্ত, ঠিক আছে, 10 ওহম শ্রেণীতে যুক্ত, শ্রেণীতে যুক্ত। এখন সেম কোশ্চেন ধরো 6, 18, 10, 40, একই কোশ্চেন দিছে, একই কোশ্চেন দিছে। এখন বলো তো কত ওহম কিভাবে যুক্ত করতে হবে, কিভাবে যুক্ত করতে হবে এখন বলো তো। তাহলে এখন বের করবা, দেখো 6, 18, 10 এস, তাহলে এস এর মান হচ্ছে আমার 30। তাহলে আমার যা দরকার তার চাইতে বেশি আছে, তাহলে এটা সমান্তরালে যুক্ত করতে হবে। তাহলে এখানে আমার তুল্য রোধ লাগবে কত? 30। তাহলে এই যে 30 এই পাশে লিখলাম ইকুয়াল টু 1/40 প্লাস 1/s ড্যাশ ইনভার্স, এই যে সমান্তরালে যুক্ত করতে হবে। এখান থেকে এস ইন এস ড্যাশ বের করব, এস ড্যাশ বের করব, তাহলে এটাই অ্যান্সার। 10 প্যারালাল বলা যাবে না, না না 10 প্যারালাল, এখানে তুমি বিয়োগ করতে পারবে না, এখানে বিয়োগ করে 10 প্যারালাল বলা যাবে না, ম্যাঙ্গো পিপল, তাইলে ম্যাঙ্গো পিপল। তুমি এই যে 40 মাইনাস 30 10 দিবা প্যারালালে, হবে? হবে না, হবে না। তার মানে তুল্য রোধ দরকার তোমার 30, আছে তোমার কাছে 40, এটার সাথে এমন একটা রোধ সমান্তরালে যুক্ত করতে হবে যাতে যার তুল্য রোধ হবে 30 হবে। তার মানে এই রোধটা বের করতে হবে এস ড্যাশ, এস ড্যাশ, ঠিক আছে। 10 বলা যাবে না, এখান থেকে ক্যালকুলেশন করে বের করতে হবে। তবে এটা লেস ইম্পর্টেন্ট, এটা আসবে না, একটু বড় প্রসেস, বড় অঙ্ক, বড় অঙ্ক, হ্যাঁ বড় অঙ্ক, বড় অঙ্ক। ঠিক আছে, আরেকবার ওকে। এই যে দেখো যা আছে চতুর্থ বিন্দুতে আমার লাগবে 30, সাম্যাবস্থা পাইতে গেলে 30 লাগবে, কিন্তু আমার কাছে 30 এর চাইতে বেশি অলরেডি আছে। তাহলে আমার দরকার হচ্ছে 30 হচ্ছে আমার তুল্য রোধ। তাহলে এই 40কে কমাইতে হবে, তার 40-এর সাথে এমন একটা রোধ দিতে হবে যাতে সমান্তরাল হয়। তাহলে এই যে 40-এর সাথে 1/s ড্যাশ রোধ যদি আমি সমান্তরালে যুক্ত করি, তাইলে আমি তুল্য রোধ 30 পাবো। তাহলে কত মানের রোধ সমান্তরালে যুক্ত হবে? এস ড্যাশ, এস ড্যাশ বের করব। এস ড্যাশ কিভাবে বের করবা দেখো, আমি আবার লিখতেছি, এই যে 1/30 ইকুয়াল টু 1/40 প্লাস 1/s ড্যাশ। তাহলে দেখো, দেখো আমরা জানি যে হচ্ছে তুল্য রোধ ইকুয়াল টু হচ্ছে কত? গুণফল বাই যোগফল, মানে সোজা কথা 30 ইকুয়াল টু গুণফল ডিভাইডেড বাই যোগফল, যোগফল, ঠিক আছে। তো এই যে এখান থেকে এখন আর এস বের করো, এস ড্যাশ বের করো, এস ড্যাশ বের করো, ঠিক আছে। যেটা আসে হিসাব করে দেখো, 120 আসলে 120ই হবে, 120 আসলে 120 হবে। তাহলে 10 এস ড্যাশ ইকুয়াল টু 30 গুণন 40, সুতরাং এস ড্যাশ ইকুয়াল টু 120, 120, হ্যাঁ 120। পারবা? বুঝছো? বুঝছো কিনা বলো, পারবা? বুঝছো কিনা বলো। সার্কিট এত লাগবে না, সার্কিট শুধু তুল্যর 2-1টা সার্কিট দেখাই দেবো, এগুলা পড়লেই হবে, সমস্যা নাই, এত সার্কিট কৃষিতে আসে না,
ঠিক আছে, সার্কিট যেটা দেখায় দিব এটা পড়লেই হবে। পারবা কিনা জানাও, পারবা কিনা জানাও। হট টপিক দিয়ে দিব। তাহিয়া তাসনিম এত হট টপিক করে খালি পোলাপান, সব দিয়ে দিব, সমস্যা নাই। শেষ, এই পর্যন্ত আমাদের শেষ। কিরশফের সূত্র দরকার নাই, নো ম্যাথ, নো ম্যাথ। কাটটা দিলাম, এই যে কাটটা দিছি। শুধু ব্যবহার পড়বা, শুধু সূত্র পড়বা আর ব্যবহার পড়বা, অনলি সূত্র আর ব্যবহার। মানে সূত্রের বিবৃতিটা দেখবা, বিবৃতি। যেমন সবগুলা কারেন্টের যোগফল হবে 0, সবগুলা ভোল্টেজের যোগফল 0, যেগুলা এন্ট্রি হবে এগুলা প্লাস, যেগুলা বের হয়ে যাবে এগুলা মাইনাস। ঠিক আছে, যেগুলা বের হয়ে যাবে। শুধু সূত্র পড়বা, ব্যবহার পড়বা, অনলি ব্যবহার সূত্র, ব্যবহার সূত্র। কিরশফ, কিরশফ। ওকে ওকে, আমরা এখন একটু কনসেপ্ট 4 যাই, লাস্ট কনসেপ্ট, একটু লাস্ট কনসেপ্টে। চলো তরিতে একটু বড় অধ্যায়, বড় অধ্যায়, হ্যাঁ চলো তরিতে একটু বড় অধ্যায়, চলো তো একটু বড় অধ্যায়। এই কারণে হচ্ছে এই যে 3টা কোশ্চেন শেষ। ঠিক আছে, এই যে এইটুকু ইম্পর্টেন্ট, এইটুকু, এইটুকু ইম্পর্টেন্ট। হ্যাঁ দেখো, সমান রোধের n সংখ্যক রোধ যদি শ্রেণীতে যুক্ত করো, সমান রোধের n সংখ্যক রোধ যদি শ্রেণীতে যুক্ত করো, n সংখ্যক সমান রোধ, n সংখ্যক সমান রোধ যদি শ্রেণীতে যুক্ত করো, শ্রেণীতে, তাহলে তুল্য রোধ হবে n ইন্টু আর, n ইন্টু আর। যদি ধরো তোমাকে বললো যে 10 ওহম, 10 ওহম, 10 ওহম, এইভাবে 10 ওহম 4টা রোধ তুমি যুক্ত করলা, তো তুমি কি 10 10 10 যোগ করবা? যোগ না করে 4 ইন্টু 10, 40 ওহম, 40 ওহম, এটাই হচ্ছে আরএস। আবার ধরো যে n সংখ্যক সমান্তরালে যুক্ত করছো, n সংখ্যক সমান রোধ, সমান মানের রোধ, n সংখ্যক সমান মানের রোধ সমান্তরালে যুক্ত, সমান্তরালে কিভাবে যুক্ত? সমান্তরালে, সমান্তরালে, সমান্তরালে যুক্ত। ঠিক আছে, সমান্তরালে। তাইলে এটার আর পি হবে আর ডিভাইডেড বাই এন, রোধের মান ডিভাইডেড বাই রোধের সংখ্যা। বলো তো 4 ওহমের 4টি রোধ সমান্তরালে যুক্ত, তুল্য রোধ কত হবে বলো? 4 ওহমের 4টি রোধ সমান্তরালে যুক্ত, তুল্য রোধ কত হবে বলো? 4 ওহমের 4টি রোধ সমান্তরালে যুক্ত কত হবে বলো? 4 ওহমের 4টি রোধ সমান্তরালে যুক্ত কত হবে? এক ওহম। এই যে রোধের সংখ্যা 4 4 1। ঠিক আছে, এই যে জিএসটি তে আসছে, জিএসটি 21 22, যে আর এস আর আর পি সমমানের ক্ষেত্রে, সমমানের ক্ষেত্রে এটার অনুপাত হচ্ছে এন স্কোয়ার, এন স্কোয়ার। ধরো যে 3টা রোধ, 3টা রোধ একবার শ্রেণীতে যুক্ত করছো, একবার সমান্তরালে যুক্ত করছো, তাহলে সেই ক্ষেত্রে এই শ্রেণীর তুল্য রোধ আর সমান্তরালে তুল্য রোধের অনুপাত কত হবে? 9:1, 9:1। 4টা যুক্ত করলে কত হবে বলো তো? 4টা যুক্ত করলে কত হবে? 4টা যুক্ত করলে কত হবে? চারটা যুক্ত করলে কত হবে? 16:1 হবে, 16:1, 16:1। হ্যাঁ, ধারক হইলে উল্টা, ধারক হইলে উল্টা।
দেখো যদি আমাকে বলে যে শ্রেণীতে তুল্য রোধ দেওয়া আছে 25, সমান্তরালে তুল্য রোধ দেওয়া আছে 4, তাহলে এদের রোধ দুইটা কত হবে? রোধ দুইটা কত হবে? হ্যাঁ, ঠিক আছে, রোধ দুইটা কত হবে? দেখো যে শ্রেণীতে তুল্য রোধ দেওয়া আছে 25, সমান্তরালে তুল্য রোধ দেওয়া আছে কত? 4। তাহলে সেই ক্ষেত্রে আমাদের R1 R2 কত হবে? তাহলে দেখো আমাদের এই কতজন উপস্থিতি আছে দেখো তো, কতজন উপস্থিতি আছে একটু দেখো, জানাও, একজন জানাও। দেখো তাহলে আমার এমন হবে যে রোধ দুইটার যোগফল হবে আমার 25, আর গুণফল ডিভাইডেড বাই যোগফল, গুণফল ডিভাইডেড বাই যোগফল এটা হবে আমাদের কত? এটা হবে আমাদের 4, ঠিক আছে, 4। তাহলে দেখো আমরা যদি বলি যে কতটুকু হবে, তাহলে এই যে গুণফল ডিভাইডেড বাই যোগফল, গুণফল ডিভাইডেড বাই যোগফল এটা হবে আমাদের কত? 4। তাহলে এই যে দেখো যদি আমি বলি যে 20, 5, তাহলে 20 আর 5 কে যদি তুমি যোগ করো তাহলে কত হবে? 25। আবার 20 আর 5 এর গুণফলকে 20 আর 5 এর যোগফল দিয়ে ভাগ করো, তাহলে অ্যান্সার হবে 4। তাহলে অ্যান্সার হচ্ছে একটা 20, একটা 5। ঠিক আছে, অপশন টেস্ট করবা, অপশন টেস্ট। এখন ধরো শ্রেণীতে তুল্য রোধ দেওয়া আছে 9, শ্রেণীতে তুল্য রোধ দেওয়া আছে কত? শ্রেণীতে তুল্য রোধ দেওয়া আছে 9, সমান্তরালে তুল্য রোধ দেওয়া আছে 2। তাহলে একটা রোধ দুইটার মান কত? R1 কত, R2 কত? বলো, R1 কত, R2 কত? অপশন টেস্ট করবা। তাহলে এই যে 6 হবে একটা, আর একটা হবে 3, তাহলে 6 যোগ 3 হচ্ছে 9। আর সমান্তরালে তুল্য রোধের সূত্র কি বলতো? গুণফল হবে উপরে আর নিচে হবে যোগফল, এটাই হচ্ছে সমান্তরালের তুল্য রোধ। দেখো 2, ঠিক আছে, 2। সমান্তরালে তুল্য রোধের দুইটা রোধ সমান্তরালে থাকতে এদের গুণফল হবে উপরে আর যোগফল হবে নিচে, এটাকে বলা হয় দুইটা রোধের সমান্তরালে তুল্য রোধ বের করা। সমান্তরালে তুল্য রোধ, সমান্তরালে তুল্য রোধ কিভাবে বের করবা? গুণফল বাই যোগফল, গুণফল বাই যোগফল, গুণফল বাই যোগফল। হ্যাঁ, আর যদি সমমান হয়, সমমান হইলে এই যে আর বাই এন সমমান, এটা হচ্ছে সমমান। যদি বলে যে সবগুলা মান সমান, সবগুলা মান সমান, সবগুলা মান সমান, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এরকম হবে। ধরো 6 ওহম 6 ওহম সমান্তরালে আছে, তুল্য রোধ কত হবে বলো তো? 6 ওহম 6 ওহম সমান্তরালে আছে, তুল্য রোধ কত? 6 ওহম 6 ওহম সমান্তরালে আছে, তুল্য রোধ কত হবে? দেখো দুইটাই সমান না, তাহলে যে 6/2 রোধের মান ডিভাইডেড বাই রোধের সংখ্যা, দুইটা রোধ, তাহলে 3, ঠিক আছে, 3। এই অবশ্যই গুচ্ছের নোটটা রিভিশন করে যাও, অবশ্যই জিএসটি নোটটা দেখে যাও, জিএসটি নোট, অবশ্যই জিএসটি নোট দেখো, জিএসটি নোট, হ্যাঁ, জিএসটি নোট। আর অল্প একটু পড়াবো, শেষ। এই যে দেখো কোশ্চেন হচ্ছে যে 4টা বৈদ্যুতিক রোধ 1 ওহম 2 ওহম 3 ওহম 4 ওহম সমান্তরালে যুক্ত করলে কোনটার মধ্যে বেশি বিদ্যুৎ যাবে, শ্রেণীতে যুক্ত করলে কোনটার মধ্যে বেশি বিদ্যুৎ যাবে? তো শ্রেণীতে সবগুলার মধ্যে সমান কারেন্ট যাবে, আর সমান্তরালে যার রোধ কম তার প্রবাহ বেশি, যার রোধ কম তার প্রবাহ বেশি। তাহলে সমান্তরালের ক্ষেত্রে যার রোধ কম তার প্রবাহ বেশি, যার রোধ কম তার প্রবাহ বেশি, সমান্তরাল, সমান্তরাল। তাহলে সমান্তরালের ক্ষেত্রে কি হবে বলো? যার রোধ কম হবে তার প্রবাহ বেশি হবে। আর শ্রেণীতে সবগুলার মধ্যে প্রবাহ সমান যাবে, কোনো কম বেশি নাই, কম বেশি নাই, শ্রেণীতে সবগুলার মধ্যে সমান যাবে, কোনো কম বেশি নাই। জিএসটি নোট পিন করা আছে, পিন করা আছে, জিএসটি নোট পিন করা আছে। সবগুলা অধ্যায়ের জন্য জিএসটি নোট দেখা ভালো, জিএসটি নোটটা একবার রিডিং দেওয়া হইলেও মানে বুঝা বুঝা রিডিং দেওয়া দরকার, কারণ নোটের বাইরে তো আসলে কিছু আসবে না। জিএসটি নোটটা যারা মানে পরে ভর্তি হয়েছে আর কি কৃষির ব্যাচে, তারা একটু দেখে নিও। তবে এগুলা ইম্পর্টেন্ট আর কি, যেগুলা ইম্পর্টেন্ট কৃষির এগুলা পড়াই দিছি। দেখো লাস্ট ধরো এখানে আমাদের দুইটা কারেন্ট আছে, কারেন্ট ডিভাইডেশন, কারেন্ট ডিভাইডেশন, হ্যাঁ, সি ডি আর, কারেন্ট ডিভাইডেশন রুল। লেস ইম্পর্টেন্ট, তারপরেও একটু পড়তে হবে, একটু পড়তে হবে। ধরো এখান দিয়ে আমার আই কারেন্ট যাচ্ছে, এখানে R1 রোধ, এখানে R2 রোধ, এখানে যাচ্ছে I2 কারেন্ট, এটা দিয়ে যাচ্ছে I1 কারেন্ট, আবার আই বের হয়ে যাচ্ছে, ঠিক আছে। তুমি যদি এই R1 রোধের কারেন্টটা বের করতে চাও, তাহলে উপরে রোধ হবে R2, ওই যে গ্যালভানোমিটার আর শান্টের মতো, আর নিচে দুইটার যোগফল, এখানে মোট প্রবাহ। যদি তুমি I2 বের করতে চাও, তাহলে উপরে হবে R1, নিচে হবে R1 প্লাস R2 ইন্টু যোগফল, ঠিক আছে, ইন্টু যোগফল। এখন ধরো
এখন ধরো যে 1 এম্পিয়ার কারেন্ট, 1 এম্পিয়ার কারেন্ট, হ্যাঁ 1 এম্পিয়ার কারেন্ট এটা দিয়ে যাচ্ছে, এটা 6 ওহম, এটা 3 ওহম, 6 ওহম 3 ওহম, 1 ওহম 1 এম্পিয়ার বের হয়ে যাচ্ছে। তুমি বলবা যে এই 6 এম্পিয়ারের মধ্যে কারেন্ট কত, 3 এম্পিয়ারের মধ্যে কারেন্ট কত যাবে বলো। 6 এম্পিয়ারে কত কারেন্ট যাবে, 3 এম্পিয়ারে কারেন্ট কত যাবে বলো। ছয় এম্পিয়ারে কত কারেন্ট যাবে, 3 এম্পিয়ারে কত কারেন্ট যাবে। তাহলে 6 এম্পিয়ারে কারেন্ট বের করতে চাইলে 6 ওহম রোধের মধ্য দিয়ে, হ্যাঁ 6 ওহম রোধের মধ্য দিয়ে যদি তুমি কারেন্ট বের করতে চাও, ঠিক আছে, তাহলে উপরে হবে 3 আর নিচে হবে 9 ইন্টু 1/3 বাই 1/3। আর এটার মধ্যে যদি বের করতে চাও 6 ডিভাইডেড বাই 9 ইকুয়াল টু 2/3 বা 2 এম্পিয়ার। তাহলে এখান থেকে একটা এসবিএসএল লেখো। এসবিএসএল একটি রোধ অপরটির ডাবল হলে, একটি রোধ অপরটির ডাবল হলে বড়টিতে I ইকুয়াল টু 1/3 ইন্টু মোট প্রবাহের 1/3, ঠিক আছে, মোট প্রবাহের 1/3। আর ছোটটিতে প্রবাহ, ছোট রোধের মধ্য দিয়ে প্রবাহ ধরো I2, তাহলে এটা হবে 2/3 মোট প্রবাহ। এখানে 1 দেওয়া আছে, 1 গুণ করে দিবা, 2 দেওয়া আছে 2 গুণ করে দিবা, ঠিক আছে, 2/3। তাহলে আর এই সূত্র দরকার নাই, এই সূত্র লাগবে না। একটা বর্তনী পরায় দেই তাহলে হবে। এই বর্তনীর কারেন্ট কত বলো, এই বর্তনীর কারেন্ট বের করতে হবে, হ্যাঁ কারেন্ট বের করতে হবে, এই বর্তনীর কারেন্ট বের করতে হবে, এই বর্তনীর কারেন্ট। তাহলে দেখো এখানে আছে 4 আর 6 3 মিলে হবে 2, যদি তুমি সমান্তরালে বের করো, গুণফল বাই যোগফল 2, তাহলে 6 আর 2 হচ্ছে কত 8, ঠিক আছে, সরি এখানে হচ্ছে ধরো আরেকটা রোধ আছে 4 ওহম, তাহলে 4 4 8 2 10, তাহলে কারেন্ট হবে বি ভাই আর, তাহলে বি ডিভাইডেড বাই 10, 2 এম্পিয়ার, ঠিক আছে, 2 এম্পিয়ার। তাহলে বলো তো এই যে 6 ওহমে কতটুকু যাবে, 3 ওহমে কতটুকু যাবে, তাহলে 6 ওহমে যাবে 1/3, বড়টাতে যাবে 1/3, মোট প্রবাহের 1/3, আর ছোটটাতে যাবে বড় মোট প্রবাহের 2/3, মানে এটাতে যাবে 0.67 আর এটাতে যাবে 1.33, ঠিক আছে। তাহলে ছোটটা এই যে দুইটা একটা আর একটা ডাবল, দেখো একটা রোধ আর একটা ডাবল, তাহলে বড়টাতে যাবে 1/3 কার মোট প্রবাহের, আর ছোটটাতে যাবে 2/3 মোট প্রবাহের, ঠিক আছে, বুঝছো কিনা বলো। এগুলা যদিও আসবে না, একটু দেখে রাখো, রিস্ক মুক্ত থাকো, গুচ্ছের নোটটা দেখো, চাইলেই রিস্ক মুক্ত হয়ে যাবা। গুচ্ছের নোট থেকে আসবে, যদি আসে গুচ্ছের নোটটা একটু দেখে রাখো, তাহলেই হবে। গুচ্ছের নোটটা বা যদি কেউ পারো ওই যে গুচ্ছের যে ক্লাস আছে রেকর্ড ক্লাসটা একটু দেখো, যে কারেন্ট ডিভাইডেশন রুল, ভোল্টেজ ডিভাইডেশন রুল, এগুলা রেজিস্ট্যান্স ডিভাইডেশন রুল, এগুলা একটু দেখো। রেজিস্ট্রেশন ডিভাইডেশন রুল নাই, এই যে সিডিআর আর হচ্ছে বিডিআর দেখো, ঠিক আছে, যদি মানে মনে চায় যে না আমার হচ্ছে দেখা উচিত, দেখো। ওকে, লাস্ট কোশ্চেন, ধরো 3 ওহমের একটা রোধকে তুমি ত্রিভুজ আকারে বানাইছো, সমবাহু ত্রিভুজ। লাস্ট কোশ্চেন আবারও বলতেছি, 3 ওহমের একটা রোধের তারকে তুমি বাঁকায়া সমবাহু ত্রিভুজ বানাইছো, তাহলে প্রত্যেক বাহুতে যাবে 1 1 1 করে,
এক 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 করে। যদি তুমি এটারে বর্তনী বানাও, যদি তুমি এটারে বর্তনী বানাও, যদি তুমি এটারে বর্তনী বানাও, দেখো তখন এই দুইটা কিন্তু শ্রেণীতে আছে, এটা কিন্তু সমান্তরালে আছে, এটা এই দুইটা শ্রেণীতে। তাহলে তুল্য রোধ কত হবে বলো? এই বর্তনীর তুল্য রোধ কত? এই বর্তনীর তুল্য রোধ কত? যোগজীকরণ প্রবলেম ক্লাস নিবনি যা। দেখো 1 আর 1 হচ্ছে 2, 2 আর এখানে আছে 1, তাহলে 1 আর 2, তাহলে তুল্য রোধ হবে 2 গুণন 1 ডিভাইডেড বাই 2 যোগ 1, তাহলে হচ্ছে 2/3, 2/3। যেহেতু শর্ট সিলেবাস, হ্যাঁ শর্ট সিলেবাস তো রিস্ক নিও না, শর্ট সিলেবাসের অধ্যায়গুলো ভালো করেই দেখো, যাতে যদি দেয়ও তাও যেন পারো। শর্ট সিলেবাস তো খুঁটিনাটি একটু দেখা ভালো, এই জন্য নোটটা দেখা যায়, দেখলে তো লস নাই। কিন্তু যেই 4টা টপিক পড়াইছি এই 4টা থেকেই কোশ্চেন আসার সম্ভাবনা 100%, 100%, হ্যাঁ 100%। শেষ, চলো তরিৎ শেষ, চলো তরিৎ শেষ। ধরো 9 ওহমের রোধ 3 ভাগ করছো, তাহলে এই যে 3 3 3 3, তাহলে এই যে 3 3 6, 6 এর সাথে সমান্তরাল হবে 3, তাহলে 6 গুণন 3 ডিভাইডেড বাই 6 যোগ 3 হবে 2 ওহম। ঠিক আছে, 2 ওহম। এরকম এরকম এগুলো সব জিএসটি নোটে আছে। ওকে, তাহলে আল্লাহ হাফেজ। সব বুঝছো কিনা, ক্লাস কমপ্লিট কিনা, যোগজীকরণ পারবা কিনা জানাও, সব বুঝছো কিনা পারবা কিনা জানাও, সরি যোগজীকরণ না, চলো তরিৎ শেষ কিনা জানাও। ক্লাস রেকর্ড থাকবে কিনা এটা আমি দেখি, রেকর্ড থাকবে কিনা এটা দেখে জানাচ্ছি। উপস্থিতি কতজন আছে এটা বলো, তাইলে রেকর্ডেড রাখবো কিনা ডিসিশন নিচ্ছি। কতজন আছে ক্লাসে জানাও। ঠিক আছে, আল্লাহ হাফেজ। 588 জন। ওকে ওকে ওকে।